আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা এইচএসসিতে এ প্লাস নিয়ে দুশ্চিন্তায় আসো, তোমাদের দুশ্চিন্তার অবসান ঘটাবে আই এডুকেশনের ডেডিকেটেড সায়েন্স টিম। এরই ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে যুক্ত আছি তোমাদের সোহান ভাইয়া নতুন একটি লাইভ ক্লাস নিয়ে। তাই সবাই ক্লাসের শুরুতে আমাকে একটুখানি এনশিওর করবো আমার সাউন্ড এবং স্ক্রিন সব কিছু ঠিকঠাক আছে কিনা। যদি সব কিছু পারফেক্ট থাকে আমরা খুব দ্রুতই আমাদের গুণগত রসায়ন পর্ব 2 এর ক্লাসটি কিন্তু শুরু করে দিব। সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও, এবং সবাই একটু ক্লাসের শুরুতেই সবার ফ্রেন্ডদেরকে মেনশন এবং শেয়ার অবশ্যই তোমরা করবা। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, একটুখানি দেরি হয়ে গেল তোমাদের সাথে আমাদের ক্লাসটা যুক্ত অর্থাৎ স্টার্ট করতে। ওকে, তাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা খুব দ্রুতই আজকে একটা ধামাকা ক্লাস করতে যাচ্ছি, এবং আজকের এই গুণগত রসায়নের আমি লাস্টের দিকের যে তোমাদের টপিক আছে দ্রাব্যতা, কিভাবে দ্রাব্যতা নির্ণয় করা হয়, দ্রাব্যতার গুণফল কিভাবে নির্ণয় করা হয়, এবং যদি দুইটা তাপমাত্রা ভিন্ন ভিন্ন তাপমাত্রা দেওয়া থাকে তাহলে সেখান থেকে আমরা কিভাবে অধক্ষেপণ পড়বে এবং অধক্ষেপণ পড়বে কিনা, সেই সব বিষয়ে আমরা ইন ডিটেলস আজকে আলোচনা করব। তাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং সবাই সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দাও যে আমাদের ক্লাসটা কিন্তু শুরু হয়ে গেছে। একটু দ্রুত সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, এবং সবকিছু পারফেক্ট আছে কিনা ভাইকে একটুখানি এনশিওর করো। সবকিছু পারফেক্ট আছে কিনা ভাইকে একটুখানি এনশিওর করো, তাহলে আমরা খুব দ্রুতই আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করব। এবং এই ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ তোমাদেরকে এতটুকু এনশিওর করতে পারি যে 2 মার্ক থেকে 3 মার্ক তোমরা 100% কমন পাবা, এবং এখান থেকে হুবহু কোশ্চেন কিন্তু তোমাদের কমন চলে আসবে। তাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। একটু সবাই আমাকে জানাও যে কে কোন জায়গা থেকে ক্লাস করতেছো। একটু সবাই ভাইকে বলতে পারো যে কে কোন জায়গা থেকে ক্লাস করতেছো। আমরা আর কালক্ষেপণ করব না, আমরা খুব দ্রুতই আমাদের ক্লাসটা শুরু করে দিব। আমরা আর কালক্ষেপণ করব না, আমরা খুব দ্রুতই আমাদের ক্লাসটা শুরু করে দিব। আশা করি সবকিছু পারফেক্ট আছে, সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার ভাবে তোমরা শুনতে পারছো। ওকে ওকে ডান, ওকে 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 জোস। ওয়ালাইকুম আসসালাম, অনেকেই সালাম দিচ্ছ। ওকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চলেন তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দিই। দেখেন, প্রথম যে কোশ্চেনটা আছে, যেটা কুমিল্লা বোর্ডে 2023 সালে আসা এই কোশ্চেনটা, এবং এই কোশ্চেনটা যে কাজটা করেছে দেখো ভাইয়া, সেটা হচ্ছে কি যে এটা 23 সালে আসা একটা কোশ্চেন এবং এটা রিসেন্ট সালে আসা একটা কোশ্চেন। এখন এই কোশ্চেনের মধ্যে প্রথমত তোমাকে যে বিষয়টা জানতে চেয়েছে সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড। এখন কোয়ান্টাম সংখ্যা রিলেটেড, কোয়ান্টাম সংখ্যা বলতে কি বোঝায় সেই বিষয়টা আমরা প্রথমত জানবো। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কোনো একটা পরমাণুতে কোনো একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, শক্তি স্তরটা বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের ওরিয়েন্টেশন ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে তা জানার জন্য কতগুলো সংখ্যার অবতারণা করা হয়, তাকে বলা হয় কোয়ান্টাম সংখ্যা। এখন এই কোয়ান্টাম সংখ্যা যে আছে, এই কোয়ান্টাম সংখ্যা রিলেটেড বিষয়ে আমরা আলোচনা করব। একটুখানি আমাকে জানান যে পারফেক্ট আছে কিনা। এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। একটুখানি ওয়েট, একটুখানি ক্যামেরার প্রবলেম হয়েছে, দাঁড়ান আমরা একটু খুব দ্রুতই যুক্ত হয়ে যাচ্ছি। একটুখানি ওয়েট করো, আমরা খুব দ্রুত ব্যাক করতেছি। একটুখানি ওয়েট করো। ওকে ওকে, আশা করছি এখন তোমরা সবকিছু পারফেক্ট ভাবে দেখতে পারছো। একটু আমাকে জানাও সবাই পারফেক্ট ভাবে দেখতে পারছো কিনা। ভাই একটু উপরে উঠছে।
উপরে উঠে গেছে, একটু ডাউন করে। ওকে 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 ওকে, এখন তাহলে আসেন, এখন আশা করছি সবকিছু পারফেক্ট, এখন আশা করছি সবকিছু পারফেক্ট আছে, এখন আশা করছি সবকিছু পারফেক্ট আছে। ওকে, আসেন তাহলে আমরা আমাদের পড়াশোনায় ব্যাক করি। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমাদের ক্লাসের শুরুর দিকে একটু টেকনিক্যাল ইস্যুর প্রবলেম হওয়ার কারণে। ওকে ওকে, আমরা শুরু করে দিই আমাদের পড়াশোনা। ওকে ওকে ওকে, আচ্ছা জুম ইন হয়ে গেছে, আচ্ছা একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমরা জুম আউট করার ব্যবস্থা করতেছি। একটুখানি ওয়েট। আরো এরকম তো ঘোলা দেখা যাচ্ছে। উজ্জ্বল ভাইকে ডাক দাও। একটুখানি ভাইয়ারা একটুখানি ওয়েট করো, আমরা খুব দ্রুত ব্যাক করব। টেকনিক্যাল প্রবলেমের কারণে আমাদের এরকমটা হয়ে গেছে, একটুখানি অপেক্ষা করো। এই তো অনেকে যুক্ত হয়ে যাচ্ছে, তোমরা যুক্তও হয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা সবার, সবাই কেমন আছো? ভাইকে জানাতে পারো, এবং কে কোন জায়গা থেকে ক্লাস করতেছো ভাইকে একটুখানি বলো, এবং সবাই সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দাও, সবাই সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দাও। আমরা খুব দ্রুতই আমাদের পড়াশোনায় ব্যাক করব, একটু দ্রুত দ্রুত সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও, আমরা খুব দ্রুতই ব্যাক করব। ভাই উপরে উঠছে, জুম হয়েছে, জুম হয়ে গেছে বেশি। লাইভ চলছে। আচ্ছা দেখা যাবে ভাইয়া, দেখা যাবে। এই তো অনেকেই বলতেছে। ওকে, রংপুর থেকেও আছে অনেকজন, সবাই সবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দেন। ওকে, আশা করি এখন সবকিছু পারফেক্ট ভাবে দেখা যাচ্ছে। একটু আমাকে বলবেন যে সবকিছু পারফেক্ট আছে কিনা। ভাই উপরের লাইটটা মনে হয় সমস্যা করতেছে নাকি, রিফ্লেক্ট দিচ্ছে। না না ওটা না, এই যে দেখেন, এই যে দেখেন এইটা লাইট, ওকে ওকে, চলেন চলেন তাহলে আমরা শুরু করে দিই আমাদের পড়াশোনা। দেখেন ভাইয়া, আমাদের কি আছে কোশ্চেনটা একটুখানি কনসিডার করো, একটুখানি কনসিডার করো। চলো আমরা পড়াশোনা ব্যাক করি। ক্যালসিয়ামের সর্ববহিস্থ কি বলেছে? ক্যালসিয়ামের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন দ্বয়ের কি বলেছে? ইলেকট্রন দ্বয়ের, অর্থাৎ দুইটা ইলেকট্রনের সেট কোনটি সঠিক হবে সেটা তোমার কাছ থেকে জানতে চেয়েছে। আমি প্রথমেই বলেছি তোমাকে প্রথমত যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যাটা কি জিনিস।
কোয়ান্টাম সংখ্যা বলতে আমরা বুঝি যে বিষয়টাকে, সেটা হচ্ছে কোনো একটা পরমাণুর কোনো একটা ইলেকট্রন কোন শক্তি স্তরে আছে, শক্তি স্তরটা বৃত্তাকার নাকি উপবৃত্তাকার, চৌম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের ওরিয়েন্টেশন ঘড়ির কাঁটার দিকে নাকি বিপরীত দিকে তা জানার জন্য কতগুলো সংখ্যার অবতারণা করা হয়, তাকেই বলা হয় থাকে কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা আমরা জানি যে কি হয় থাকে ভাইয়া, কোয়ান্টাম সংখ্যা হয় থাকে আমাদের চারটা। একটা হয় থাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা, 2 নাম্বার হয়ে থাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা, 3 নাম্বার হয়ে থাকে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চুম্বক কোয়ান্টাম সংখ্যা, আরেকটা হয়ে থাকে স্পিন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে এমএস অথবা এস দ্বারা প্রকাশ করা হয়। এখন এই কোয়ান্টাম সংখ্যাটা বের করার ক্ষেত্রে ভাইয়া তোমাকে যে বিষয়টা সর্বপ্রথম অবগত থাকতে হবে সেটা হচ্ছে এদের রেঞ্জটা কত দূর হবে, অর্থাৎ এদের মানগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো। এই প্রধান কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে মানগুলো হয়ে থাকে 1 2 3 4 এরকম হয়ে থাকে, যেটাকে আমরা কে এল এম এন শক্তি স্তর বলে থাকি। অর্থাৎ এখান থেকে আমি দেখতে পাচ্ছি এখানে পূর্ণ সংখ্যা হবে, কি হবে, পূর্ণ সংখ্যা হবে। সহকারী কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে যে বিষয়টা আমরা দেখবো, এটার মানটা হয়ে থাকে 0 থেকে কি হবে, 0 থেকে n-1 পর্যন্ত হবে, কি হবে, 0 থেকে n-1 পর্যন্ত হবে। এবং সেটা অবশ্যই n-1 বলতে প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে 1 থেকে কি হবে, 0 সহ এর সমান হতে পারবে না, এর সমান হতে পারবে না, n নট ইকুয়াল l, এর সমান হতে পারবে না, এর থেকে অবশ্যই কি হতে হবে, কম হতে হবে। এবং এই l এর ক্ষেত্রে l এর মান যদি 0 হয়ে থাকে তখন সেটাকে বলবো s অরবিটাল, যদি n এর মান 1, l এর মান 1 হয়ে থাকে তাহলে সেটাকে বলবো p অরবিটাল, এবং যদি 2 হয়ে থাকে সেটাকে বলবো d অরবিটাল। এবং ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা বিগত ক্লাসে দেখেছিলাম যে এটা অরবিটাল সংখ্যা আমাদের কি করে থাকে, নির্দেশ করে দিয়ে থাকে, যেটার মান হয়ে থাকে প্লাস l থেকে কি হবে মাইনাস এল পর্যন্ত হবে, আর এটার মানটা হয়ে থাকে আমাদের প্লাস মাইনাস হাফ হয়ে থাকে। এখন এই মানগুলো যদি হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে খুব সহজেই আমাদের এই কোশ্চেনটা আনসার করতে পারবো। দেখি তোমরা কে কে আনসার করে ফেলেছো আজকের কোশ্চেনের দেখি কে কে আনসার করেছো। যে আনসার করতে পারবা তার কিন্তু নাম নিব আমি। সো সবাই একটু আনসার করে দেখি, লক্ষ্মী বাচ্চা কাচ্চার মতো সবাই একটু আনসার করবা। আমি জানি আমার স্টুডেন্টরা 100% আনসার করতে পারবে, এতটুকু আমি ট্রাস্ট রাখি, কারণ আমি তাদেরকে বেসিক কনসেপ্ট থেকে শুরু করে আপার লেভেলের কনসেপ্ট পর্যন্ত আমি তাদেরকে প্রোভাইড করে থাকি। সো তাদের জন্য এটা খুবই ইজি এবং একটা নরমাল কোশ্চেন হিসেবে তারা ডিল করবে। সো সবার একটু আনসারটা দেখতে চাই, কে কে আনসার করেছেন দেখি, দেখা যাক কে কে আনসার করেছে, এই তো হিমেল ভাই আনসার করেছে, আনসার দিয়েছে, ওকে যে ভাইয়া, আচ্ছা প্রমি আনসার দিয়েছে যে ভাইয়া এ নাম্বার হবে। আচ্ছা তোমাদের কথাই ধরে নিলাম যে ভাইয়া এ নাম্বারটা হবে, ধরে নিলাম। এখন আমরা একটুখানি চেক করব যে ভাই এটা এ নাম্বারটা কেন হলো, এ নাম্বারটা হওয়ার পিছনে কারণ কি। এখানে ক্যালসিয়ামের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট তোমাকে বের করতে বলছে। অর্থাৎ ক্যালসিয়াম কি হয়ে থাকে আমাদের ভাইয়া, ক্যালসিয়াম হয়ে থাকে আমাদের 20 নাম্বার মৌল, ক্যালসিয়াম কি হয়ে থাকে 20 নাম্বার মৌল হয়ে থাকে, যেটার ইলেকট্রন বিন্যাস করলে আমরা পারবো আর্গন, আর কি হবে আর্গন, আর এখানে হচ্ছে 18টা ইলেকট্রন, আর এখানে হচ্ছে 4s2। অর্থাৎ সর্ববহিস্থ যখনই বলেছে তখন আমি বুঝে গেছি এই 4s2 নিয়ে আমাকে ডিল করতে বলছে। তাহলে 4s2 এর জন্য এখানে n এর মান অবশ্যই কি হবে আমাদের 4 হবে, আর s এর জন্য আমি কিছুক্ষণ আগে বলেছি s এর জন্য আমাদের কি হবে, এই যে ভাই s এর জন্য l এর মান 0 হবে, তাহলে l এর মান আমাদের কি বলবো 0 বলবো। এবং এখানে দুইটা ইলেকট্রন আছে না, তাহলে দুইটা ইলেকট্রন থাকলে l এর মান যদি 0 হয়ে থাকে আর m এর মানও কি হবে প্লাস l থেকে মাইনাস l, বাট এখানে আমাদের কি আছে ভাই, l বলতে 0 বলতে এখানে m এর মানও কি বোঝাবে 0 বোঝাবে। আর এখানে ইলেকট্রন কয়টা আছে s অরবিটালের মধ্যে, এখানে একটা আছে এখানে একটা আছে, যার কারণে s এর মান বা আমরা বলবো ms এর মান কি হবে প্লাস মাইনাস হাফ হবে। দেখেন ভাই n ইকুয়াল 3 হবে, n ইকুয়াল কিন্তু 3 না, কারণ এটা চতুর্থ শক্তি স্তরের মধ্যে গেছে, যার কারণে আমাদের এই অপশন হতে পারবে না। এন্ড দেন n ইকুয়াল 4, এই যে 4 4 এর সাথে কানেক্টেড, কিন্তু এই l ইকুয়াল 2 বলতে আমরা কি বোঝাবো, এই যে d অরবিটালকে বোঝাবো, কিন্তু আমাদের এটা d অরবিটাল নয়, এই কারণে আমাদের ঘ নাম্বার হবে না। এই যে এটা 0 ঠিক আছে, এটাও 0 ঠিক আছে, কিন্তু এইখানের মধ্যে দেখেন n ইকুয়াল 4 বলা আছে, যেটা প্রথমেই শুরুতেই ভুল আছে, যার কারণে ফ্যান্টাস্টিক ভাবে আমাদের কি হয়ে যাবে, ক নাম্বারটা হবে কাঙ্ক্ষিত আনসার। আশা করি তোমরা সবাই আনসার দিয়ে দিয়েছো, ওকে। আচ্ছা একটা আনসার এতবার দিতে হবে, আচ্ছা ওকে, আচ্ছা সমস্যা নাই, ওকে। সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দাও যে ভাইয়া আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, একটুখানি সবাই সবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও এবং ক্লাসটা একটুখানি শেয়ার করে দাও, কারণ যেহেতু আমাদের একটা ফ্রি প্রোগ্রাম, আমরা কিন্তু তোমাদের জন্য ভাই সম্পূর্ণ ফ্রিতেই তোমাদের সিকিউ এমসিকিউ সবকিছু কমপ্লিট করে দিব। সো কোনো দুশ্চিন্তার কারণ নাই, আমি সবকিছু তোমাদের কমপ্লিট করে দিব, ওকে।
সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও। ওকে, আসেন নেক্সট কোশ্চেন তাহলে চলে যাই। সবাই একটু ভাইকে বলো তো যে ভাইয়া কোয়ান্টাম সংখ্যা রিলেটেড এই কোশ্চেনটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা। যদি সবার কাছে ক্লিয়ার হয়ে থাকে আমরা নেক্সট কোশ্চেনে যাব এবং নেক্সট কোশ্চেনটা আমরা দেখে ফেলবো। চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে ভাইয়া, যেটা হচ্ছে বরিশাল বোর্ডে 2023 সালে চলে আসছিল, বরিশাল বোর্ডে 23 সালে চলে আসছিল। দেখেন ভাই এই কোশ্চেনটাও কিন্তু একটুখানি ক্রিটিক্যাল, খুব বেশি পরিমাণে যে ক্রিটিক্যাল এরকম বিষয়টা বলা যাবে না, এটা একটুখানি স্ট্যান্ডার্ড কোশ্চেন, মানে যদি একটু ডেপথ অফ নলেজ থেকে কোশ্চেন আসে তাহলে এরকম টাইপের কোশ্চেন চলে আসতে পারবে। ভাই দেখো কোশ্চেন কিন্তু বেসিক্যালি তিনটা ক্যাটাগরির হয়ে থাকে। কোশ্চেনটা তিনটা ক্যাটাগরির কি রকম ভাইয়া, একটা হচ্ছে একবারে ইজি যেটা সবাই পারবে, একটা হচ্ছে মধ্যম ক্যাটাগরি, একটা হচ্ছে একটুখানি হার্ড অ্যাডভান্স লেভেলের। এটা মোটামুটি একটুখানি হাই অ্যাডভান্স লেভেলের। যদি তোমার বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে, আমি যেভাবে তোমাদেরকে পড়াচ্ছি সেই ওয়েতে যদি তুমি থাকো, তাহলে দেখতে পারবা এই কোশ্চেনটা তোমার কাছে অনেক ইজি মনে হবে। সো সবাই একটু আনসার করো এবং আমি তার সাথে সাথে তোমাদের সাথে একটু আনসার করার ট্রাই করি। আচ্ছা, আর মাত্র 66 দিন। আচ্ছা ভাইয়া এই 66 দিন একটুখানি ভাই ধৈর্য সহকারে লেগে থাকো, দেখবে সফলতা তোমার অবশ্যই ধরা দিবে। এ আর সি একই, আচ্ছা এ আর সি একই 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 আচ্ছা আচ্ছা একই না, এখানে এটা না। আচ্ছা চলেন একটু সবাই সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দাও। আচ্ছা দেখো কি বলেছে আমাদের কোশ্চেন বলেছে যে কোন পরমাণুর 22তম ইলেকট্রন, কি বলেছে ভাইয়া 22তম ইলেকট্রন, অর্থাৎ 22 নাম্বার যে ইলেকট্রনটা আছে ওই ইলেকট্রনটার কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সঠিক, সেই বিষয়টা তোমার কাছ থেকে জানতে চেয়েছে। এখন ভাই 22 নাম্বারের ক্ষেত্রে যে যাই, আমরা জানি যে কি হয় থেকে ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6। এখন এখান থেকে আমি দেখতেছি 10টা 2টা 18টা ইলেকট্রন আমার হয়ে গেছে, তাহলে 18 নাম্বার ইলেকট্রন পর্যন্ত ডান। এখন 18 নাম্বার ইলেকট্রনের পর 3d আসে, তারপর 4 এসে যায় 4s2, মানে এখান থেকে 18 যে আছে 18 থেকে এখানে যখন যাবে 19 নাম্বার ইলেকট্রন এখানে থাকবে, আর একটা কি থাকবে 20তম ইলেকট্রন এখানে বিদ্যমান থাকবে। এটা হচ্ছে 19তম এবং 20তম ইলেকট্রন। এখন 19তম 20তম যদি যায় তাহলে 22তম আমাকে বলেছে, কততম 22তম বলেছে, তার মানে আমার এইখানের মধ্যে কি হবে ডি অরবিটালের মধ্যে আমার ইলেকট্রনটা যাবে না, আর ডি অরবিটালের মধ্যে আমার কি থাকবে 21তম ইলেকট্রন থাকবে, 22তম থাকবে, 23তম থাকবে, এরকম আমার এখান থেকে আমি 25তম বলতে পারবো, এরকম আমার কি থাকবে তার পরবর্তীতে সিকোয়েন্স অনুযায়ী আমাদের ইলেকট্রনগুলো থাকতে হচ্ছে। তাহলে এই 3D যদি আমি নিয়ে কথা বলি তাহলে এক্ষেত্রে আমাদের n এর মান কত হবে ভাইয়ারা, সবাই তোমরা বুঝে গেছো ইতিমধ্যে যে ভাই এখান থেকে আমি যদি লক্ষ্য করি তাহলে আমরা এখান থেকে লক্ষ্য করব যে n এর মান আমাদের 3 হয়ে যাবে। কি হবে, n ইকুয়াল আমাদের 3 হয়ে যাবে। তাহলে n ইকুয়াল যদি 3 হয় তাহলে এখানে একটুখানি অপশনগুলো লক্ষ্য করো, তাহলে কিন্তু বুঝে যাবা যে আনসার কোনটা হয়ে যাবে। ভাই এইখানে যদি আমি একটুখানি লক্ষ্য করি দেখা যাচ্ছে ভাই n ইকুয়াল এখানে 4 আছে, ভাই n ইকুয়াল কিন্তু 3 হবে, কারণ 22তম ইলেকট্রনের জন্য 3d অরবিটালের মধ্যে চলে যাবে। সো আমার এখানে n ইকুয়াল 4 এটা হওয়ার কোনো চান্স নাই, এন্ড দেন n ইকুয়াল 4 এটা হওয়ার কোনো চান্স নাই, যার কারণে এই অপশন বাদ দিয়ে দিলাম। আমার হাতে অপশন ক আর খ। এখন আমরা জানি d এর জন্য l এর মান কত হয় থেকে, d এর জন্য আমরা l এর মান কত জানি, d এর জন্য আমাদের l এর মান হয় থেকে কত ভাইয়া, d এর জন্য l এর মান হয় থেকে আমাদের 2। সো এল এর মান আমাদের 2 যেটাতে হবে সেটা হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার, সেটা হবে কি আমাদের কাঙ্ক্ষিত আনসার। ভাই এইখানের মধ্যে দেখতেছি আমি যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের এখানে কি দেওয়া আছে এল ইকুয়াল দেওয়া আছে 0, আর এখানে এল ইকুয়াল 0 মানে এস অরবিটালের কথা বলতেছে। এস অরবিটাল কি আমাদের হবে, এখানে ডি অরবিটাল আছে, যার কারণে ক নাম্বার অপশন হবে না। তাহলে ফ্যান্টাস্টিক ভাবে আমাদের কি হয়ে গেল ভাইয়া, খ নাম্বারটা কাঙ্ক্ষিত আনসার হবে। জাস্ট দেখো একটু চোখের পলকে দেখলে তুমি কি করতে পারবা, কোশ্চেনগুলো আনসার করতে পারবা। একটু ট্যাকট্রিক্স কোন জায়গায় তোমাকে হিট করতে হবে, কোন টু দা পয়েন্টে তোমাকে গিয়ে কোশ্চেনটা ক্র্যাক করতে হবে সেই বিষয়টা তোমাকে আগে বুঝতে হবে। বাই টু দা পয়েন্ট যেটাকে আমরা বলে থাকি জেস্ট পয়েন্ট বুঝে তোমাকে কোশ্চেন আনসার করতে হবে। দেখো আমি কিভাবে কোশ্চেনের অপশনগুলোকে ওমিট করেছি, বাদ দিয়েছি কিভাবে, সেভাবে তুমি অ্যাপ্রোচ করো, তুমি ভাই দেখবা খুব সহজেই এই কোশ্চেনগুলোকে আনসার করতে পারতেছো। ওকে, তাহলে বলো তো ভাইয়া, এই তো অনেকেই জোস সবাই একটু আনসার দাও। ওকে, যারা আনসার দিতে পারবা তাদের নাম নিব। এই তো হিমেল ভাই আনসার দিয়েছে। আচ্ছা হ্যাঁ, এখানে এইচএসসি 25 ব্যাচের ক্লাস। ওকে, এই তো সবাই আনসার দিয়েছে। ওকে আচ্ছা ভাইয়া দেখেন এখান থেকে দেখেন আপনাকে বলছে যে কোন পরমাণুর 22তম ইলেকট্রন, আমরা জানি যদি ইলেকট্রন বিন্যাস করে থাকি তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6, অর্থাৎ 18 নাম্বার ইলেকট্রন পর্যন্ত এখানে শেষ। বাট 19 নাম্বার ইলেকট্রন এবং 20 নাম্বার ইলেকট্রন এখানে যাবে, 4s এর মধ্যে যাবে। তারপরে যত ইলেকট্রন আছে সবগুলো কি হবে, ডি এর মধ্যে যাবে না, কারণ 10টা ইলেকট্রন এখানে থাকবে, যার কারণে 21 নাম্বার 22 নাম্বার 23 নাম্বার এরকম ভাবে যাবে। অর্থাৎ 3d অরবিটালের মধ্যে n এর মান আমরা জানি কি, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান n এর মান হচ্ছে 3, আর d এর জন্য আমাদের কি হয় থাকে, l এর মান কত হয় থাকে 2 হয়ে থাকে, যার কারণে এই যে n ইকুয়াল 3 l ইকুয়াল 2। সো বাকিগুলো আমাদের কমপ্লিট। বুঝা গেছে সবার?
ওকে, জোস জোস, সবাই বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে। আসেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করব, নেক্সট কোশ্চেনে জাম্প করব। দেখেন এই নেক্সট কোশ্চেনটা একটুখানি ভাইয়া দেখেন, একটুখানি দেখেন, আমাকে বলেন তো এখানে যে ভাই আমাদের কোশ্চেনটা কি বোঝাতে চেয়েছে, একটুখানি দেখেন যে ভাই এখানে বলা আছে উদ্দীপকের, কি বলা আছে, উদ্দীপকের এ এর সর্ববহিস্থ, এইখানের মধ্যে যে মৌলটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স, এইখানের মধ্যে একটুখানি দেখেন, এখানে একটু গ্রুপ এটা দেওয়া, আর এটা হচ্ছে পর্যায়, গ্রুপ আর এটা হচ্ছে পর্যায়। তাহলে এইখানের মধ্যে পর্যায়টা হচ্ছে এখানে নিচের দিক দিয়ে, গ্রুপটা হচ্ছে এদিক বরাবর। তাহলে গ্রুপটা যদি 2 আর 13 হয়ে থাকে, আর এইখানের মধ্যে আপনাকে বলেছে 3 নাম্বার আর এটা হচ্ছে 4 নাম্বার, এটা বলেছিল এক্স, এটা বলেছিল জেড, আর এইখানে বলেছে এ আর এইখানে বলেছে ওয়াই। তাহলে আপনারা একটু কোশ্চেনটা আমাকে আনসার দেন তো ভাইয়া, যে উদ্দীপকের এ এর সর্ববহিস্থ, অর্থাৎ এ যে মৌলটা আছে এ এর সর্ববহিস্থ ইলেকট্রনের চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান কত? চৌম্বক কি বলছে? কোয়ান্টাম সংখ্যার মান। অর্থাৎ চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বলতে আমাদের এম এর মানটা আমাদের কাছ থেকে জানতে যাচ্ছে। কিসের মান? এম এর মান আমাদের কাছ থেকে জানতে চাচ্ছে। একটুখানি সবাই আমাকে বলেন তো ভাইয়া যে এইখানের মধ্যে আমাদের এটা কি হবে, আর আমাদের এখান থেকে এ এবং আমাদের এখান থেকে কি হবে ভাইয়া, যে এ মৌলটা আসলে কি মৌল, এ মৌলটা আসলে কোন মৌল, একটুখানি আমাকে বলতে পারবেন যে ভাই এখান থেকে এ মৌল যে আছে, এ মৌলটা আমাদের কোন মৌল হবে, এ মৌলটা আমাদের কোন মৌল হবে, একটুখানি আমাকে বলেন তো এ মৌলটা আমাদের কোন মৌল হবে, এ মৌলটা আমাদের কোন মৌল হবে? দেখি দেখি কে পারেন, কে পারেন আপনারা যারা পর্যাবৃত্ত মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের এই যে একটুখানি আপনারা কি করেছেন, পর্যায় সারণীটার একটুখানি ভালোভাবে চোখ বুলিয়ে নিয়েছিলেন, তারা কিন্তু এটা খুব সহজে পারার কথা, তারা কিন্তু এটা খুব সহজে পারার কথা। আচ্ছা বোঝা যাচ্ছে না, এখানে বোঝা যাচ্ছে না? আচ্ছা দাঁড়ান, তাহলে আমি একটুখানি ক্লিয়ার করে দিই আপনাদের। এখানে হচ্ছে দেখেন, এইখানের মধ্যে হচ্ছে এক্স, এইখানের মধ্যে হচ্ছে এ, এইখানের মধ্যে হচ্ছে আপনার বি ধরেন, আর এইখানে হচ্ছে জেড, এইখানে হচ্ছে এক্স, এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 13 নাম্বার গ্রুপ, আর পর্যায় হচ্ছে এটা হচ্ছে 3 আর এটা হচ্ছে পর্যায় হচ্ছে 4। এখন বোঝা যাচ্ছে? একটুখানি আমাকে বলেন। আচ্ছা পিকটা বোঝা যায় না ভাইয়া, বোঝা যায় না, বুঝতে পারছি না। আচ্ছা দেখেন এখন মনে হয় বুঝে যাওয়ার কথা। আচ্ছা বুঝতে পারতেছেন না? আচ্ছা উদ্দীপকটা একটুখানি লক্ষ্য করেন, আমি একটু দেখাই দিই আপনাদের জন্য, আরো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা চোখে দেখা যায় না। আচ্ছা দেখেন, দেখেন এইখানের মধ্যে আপনাদের বলা ছিল এরকম ভাইয়া, দেখেন আমি একটু লিখে দিই এদিকে, গ্রুপ যে আছে, গ্রুপ বলা আছে আপনাদের এর এক বরাবর, সেটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 13 নাম্বার, আর পর্যায় যে আছে, পর্যায় আছে বলা আছে আপনাদের এরকম, পর্যায় পর্যায় বলা আছে 3 আর 4 পর্যায় বলা আছে, এখানে বলা আছে এক্স জেড, এখানে এ, এখানে বলা আছে বি। এই যে ভাই এখন আপনারা আই হোপ বুঝতে পারবেন, এই যে এরকম ভাবে দেওয়া ছিল আপনাদের, আশা করতেছি এভাবে দেওয়া ছিল। ওকে, এইটা হচ্ছে পর্যায়ে বুঝাবে আর এটা আমাদের গ্রুপটাকে বুঝাবে। ওকে এখন ভাই একটু বলেন তো আমাকে দেখি, এখন ভাই আর একটু বলেন তো দেখি আমাকে। আচ্ছা এই তো জোস, সবাই সবাই বলতে পারতেছে যে ভাইয়া কি হবে। আমরা জানি গ্রুপ 2, গ্রুপ 2 মানে কি, আমরা জানি প্রথম গ্রুপ নাম্বার কি আছে, গ্রুপ হয় থেকে আমাদের 18টা, 1 নাম্বার গ্রুপ 2 নাম্বার গ্রুপ এদিকে আছে, সো আমাদের 1 নাম্বার গ্রুপ, তারপর আছে 2 নাম্বার গ্রুপ, তারপর আছে 3 নাম্বার, এদিকে আছে একবার 18 নাম্বার গ্রুপ হয় থেকে, আর পর্যায় হয় থেকে 1 2 এভাবে কি হয় থেকে 1 2 এভাবে আমাদের 18 কি হয় থেকে 7টা পর্যায় হয় থেকে। তাহলে আমরা প্রথম দিনে হাই লিনা কে রুবি শেষে ফেলে দিয়েছে, সো এখান থেকে আমরা বলতে পারি। আর 2 নাম্বার গ্রুপের মধ্যে বলতে পারি বিরানি মোগলাই কাবাব সরে বাটিতে রাখ। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারতেছি যে ভাই আমাদের পর্যায় যেহেতু বলছে কি 4, অর্থাৎ 3 4, তাহলে এটা কি হবে, এই যে মৌলটা হবে, অর্থাৎ ক্যালসিয়াম হবে মৌলটা, কি হবে, এ মৌলটা হবে আমাদের কি ভাইয়া, ক্যালসিয়াম হবে। এখন যদি এ মৌলটা ক্যালসিয়াম হয়, এর সর্ববহিস্থ ইলেকট্রন আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাই দিয়েছিলাম, কি দেখাইছিলাম, যে ভাই ক্যালসিয়াম 20 নাম্বার হয় থেকে, এবং এখান থেকে আমি বলছিলাম আর্গন, এবং সেখান থেকে কি হয় থেকে 4s2, অর্থাৎ সর্ববহিস্থ শক্তি স্তরের ক্ষেত্রে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান, ইলেকট্রনের চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান কি হবে, আমরা জানি সবাই যে L ইকুয়াল কি হবে, 0 হবে, কারণ S এর জন্য L ইকুয়াল 0 আর N ইকুয়াল 4, তাহলে L যদি 0 হয় তাহলে M ও কি হয়ে যাবে, 0 হবে। তাহলে এখানে আমাদের মান বা আনসার কি হবে, ফ্যান্টাস্টিক ভাবে খ নাম্বারটা আমাদের হয়ে যাবে। আর যদি আমাদের কি হইতো ভাইয়া, এখান থেকে মাইনাস যে আছে, মাইনাস হওয়ার সম্ভাবনা নাই, কারণ কি এটা এস অরবিটালে মাইনাস হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু পি অরবিটাল এবং ডি অরবিটাল থাকলে মাইনাসের মান আসার আমাদের চান্স বা সুযোগ ছিল। ওকে এই তো সবাই পেরে গেছে।
সবাই পেরে গেছে ভাইয়া। দেখো এখানে ভুল হোক ভাই, ভুল হোক, তুমি এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে পরীক্ষার হলে ভুল করা যাবে না। এখানের ভুল থেকেই তুমি কি করতে পারবো, ওভারকাম করতে পারবা। পরীক্ষার হলে যখন তুমি কোশ্চেনগুলো আনসার করতে যাবা, এখানে যদি কোনো একটা কোশ্চেন কি হয়ে থাকে, তোমার ভুল হয়ে থাকে, তখন তোমার মাথার মধ্যে চলে আসবে আমি এই কোশ্চেনটা ভুল করেছিলাম। সো কি করবা না, একটু ভুল করলেও একটু নিজে আবার নিজেকে কি করে নিবা, শুধরায় নিবা। ভাই ভুল হোক তবুও আনসার করতে হবে, তোমাকে আনসার করার মন মানসিকতা থাকতে হবে, কারণ আনসার করার মন মানসিকতা না থাকলে তুমি পরীক্ষার হলেও আনসার করতে পারবে না। বুঝতে পারছো? এই কারণে আপনাকে আনসার করার মন মানসিকতা থাকতে হবে যে আমি উত্তর করব। ওকে, তোমরা যে যেটা পারো একটু আনসার করবা। বুঝতে পারছো? যে যেটা পারো সেটা একটু আনসার করবা। ওকে ওকে, আসেন আসেন তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাই। এই তো অনেকে আনসার করেছে, আরাফাত আনসার করেছে, আপন খান আনসার করেছে, স্নেহা আনসার করেছে, সবাইকে ধন্যবাদ। আসেন নেক্সট নেক্সট এই কোশ্চেনটা যে পারবে, এই কোশ্চেনটার আনসার যে পারবে তার নাম নিব, তার নাম আমি সবার সামনে উচ্চারণ করব। সবাইকে একটু সময় দিলাম, সবাই একটু আনসার করে দেখি, সবাই একটু আনসার করে দেখি। এটা খুবই ইজি কোশ্চেন, এটা খুবই একটা ইজি কোশ্চেন। সবাই একটু আনসার করো, সবাই একটু আনসার করে দেখি কে কে পারেন, দেখি কে কে পারেন এই কোশ্চেনটার আনসার কে কে পারে, দেখা যাক দেখা যাক কে কে পারে। ওকে, দেখেন কোশ্চেন কি বলেছে, আমাদের সিলেট বোর্ডে আসছিল যে পরমাণুর তৃতীয় শক্তি স্তরে, পরমাণুর কি বলেছে, তৃতীয় শক্তি স্তরে, কোন শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরের জন্য এম এর মান কতটি। পরমাণুর তৃতীয় শক্তি স্তর, পরমাণুর তৃতীয় শক্তি স্তরের জন্য অর্থাৎ এন এর মান আমাকে বলে দিচ্ছে যে এন ইকুয়াল কত ভাইয়া, 3। এন ইকুয়াল 3 যদি হয়, এম এর মান আমাদের কি নির্দেশ করে ভাইয়া, যে আমাদের অরবিটাল সংখ্যা নির্দেশ করে। অরবিটাল সংখ্যা কি করে থাকে, অরবিটাল সংখ্যা নির্দেশ করে থাকে, অরবিটাল সংখ্যা নির্দেশ করে, অরবিটাল সংখ্যা কি করে থাকে, নির্দেশ করে থাকে, অরবিটাল সংখ্যা নির্দেশ করে থাকে। এখন অরবিটাল সংখ্যা যেহেতু নির্দেশ করে দিয়ে থাকে এম এর মান, তাহলে এখান থেকে আমাদের কি বলবো, n ইকুয়াল 3 অর্থাৎ তৃতীয় শক্তি স্তরের মধ্যে কতটা অরবিটাল আমাদের বিদ্যমান আছে সেই বিষয়টা আমাকে জানতে হবে। এখন n ইকুয়াল যদি 3 হয় তাহলে আমরা l এর মান কত পাবো, l এর মান পাবো 0 পাবো, 1 পাবো, 2 পাবো, কারণ 3 - 1 যার কারণে 2 অর্থাৎ সর্বোচ্চ আমরা এই তিনটা মান পাবো। এখন এই তিনটার ক্ষেত্রে m এর মান আমাদের অরবিটাল সংখ্যা কতটা হবে, আমরা জানি এই যে এইখানের মধ্যে আমাদের কয়টা ভ্যালু আছে ভাই, m এর ক্ষেত্রে আমরা কি পাবো, m এর জন্য 0 এর জন্য পাবো কত, 0, এটার জন্য কত পাবো, m এর ভ্যালু -1, 0, +1 এটা পাবো। এন্ড দেন 2 এর জন্য আমরা কত পাবো, -2, -1, 0, +1, +2 পাবো। অর্থাৎ আমরা দেখতেছি এস অরবিটাল এটা নির্দেশ করতেছে, এটা হচ্ছে এস অরবিটাল, এটা হচ্ছে পি অরবিটাল, এটা ডি অরবিটাল। তার এস অরবিটালে আমাদের অরবিটাল সংখ্যা দেখতে পারবো শুধুমাত্র একটা, পি অরবিটালের ক্ষেত্রে উপস্তর বা অরবিটাল দেখতে পারবো আমরা 3টা, আর ডি এর ক্ষেত্রে দেখতে পাবো আমরা 5টা। সো মোট অরবিটাল হচ্ছে কত ভাইয়া, 5, 3, 8, 1 হচ্ছে কত, 9টা অরবিটাল আমরা দেখতে পারবো। এটাও কিন্তু খুবই খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, এটাও খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। সো দেখি কে কে পারলেন আপনারা, দেখা যাক কে কে পারলো, দেখা যাক আপনাদের কার কার সাথে আমার এই কোশ্চেনের আনসার মিলে গেছে, আপনাদের কার কার সাথে আমার এই কোশ্চেনের আনসার মিলে গেছে একটুখানি আমাকে বলবেন, দেখা যাক কার কার সাথে আমার এই কোশ্চেনের আনসার মিলে গেল, একটুখানি আমাকে জানান। ওকে ওকে, অনেকে আনসার দিয়েছে, অনেকে আনসার দিয়েছে। ওকে, ঘ নাম্বার দিয়ে দিয়েছে। ওকে, সোলেমান আলী দিয়েছে। ওকে, তারপর স্নেহা আনসার দিয়েছে যে ভাইয়া এটা খ নাম্বার হবে। কেন ভাইয়া খ নাম্বার, আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। একটুখানি ভাইয়াকে বলতে পারবা যে ভাইয়া তোমরা সবকিছু ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কিনা, একটুখানি সবাই ভাইয়াকে বলো যে সবকিছু তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারছো কিনা। যদি সবকিছু ঠিকঠাক ভাবে বুঝতে পারো তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। আমি একবারে তোমাদের বেসিক লেভেল থেকে তোমাদেরকে শেখাচ্ছি, যাতে তোমাদের ইন ফিউচারে এবং তোমাদের যেভাবেই কোশ্চেন আসুক না কেন যাতে তুমি খুব সহজেই কি করতে পারো, কোপ আপ করতে পারো। এই তো অনেকে আনসার দিয়েছে, অনেকে আনসার দিয়েছে। ওকে, পরি খাতুন আনসার দিয়েছে, স্নেহা আনসার দিয়েছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। আসেন একটু সবাই ক্লাসটা শেয়ার করে দিবে, একটু সবাই সবার ক্লাসটা শেয়ার করে দিবে এবং তোমাদের গ্রুপের গুলার মধ্যেও কি করবা, শেয়ার করে দিবে ক্লাসটা। আসেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এই তো আপন খান আনসার দিয়েছে। ওকে, জোস জোস, আলিফ, উপমা সবাই আনসার দিয়েছে, ক্লিয়ার। আসেন নেক্সটে চলে যাব। নেক্সট কোশ্চেন কি বলছে ভাইয়া, দেখো চতুর্থ শক্তি স্তরে মোট অরবিটাল সংখ্যা কতটি। চতুর্থ শক্তি স্তরে কি বলছে, মোট অরবিটাল সংখ্যা কতটি। এইখানের মধ্যে দেখেন অরবিটাল সংখ্যা বেসিক্যালি আমাদের দুইটা বিষয়ের উপর নির্ভর করে থাকে, আমরা জানি সেটা হয়ে থাকে কি ভাই, প্রধান কোয়ান্টাম সংখ্যার উপরে নির্ভর করে থাকে, আবার সহকারী কোয়ান্টাম সংখ্যার উপরেও আবার নির্ভর করে থাকে। আমরা দুইটা পার্টেই দেখে ফেলবো যাতে ইন ফিউচারে যেভাবেই কোশ্চেন আসুক না কেন আমি যাতে খুব সহজেই ক্র্যাক করতে পারি। সো দেখেন যদি আপনাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা দেওয়া থাকে তাহলে অরবিটাল সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব,
অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে কি ভাইয়া, অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের n স্কয়ার করে দিতে হবে। আর যদি আমাদের l এর মান দেওয়া থাকে তাহলে অরবিটাল সংখ্যা আমরা নির্দেশ করব কি হবে, অরবিটাল সংখ্যা জাস্ট এটা নির্ণয় করব আমরা কি করে, যে টুয়াইস l প্লাস 1। আর যদি আমাকে বলে n যদি দেওয়া আছে কিন্তু আমাকে বলে ইলেকট্রন সংখ্যা নির্ণয়, কি বলে, ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বলে, তাহলে আমরা জানি প্রত্যেকটা অরবিটালে আমাদের 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে কি হবে 2n স্কয়ার হবে। আর যদি আমাকে কি l এর মান দেওয়া থাকে তাহলে আমাকে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বললে আমি বলবো 2 × টুয়াইস l প্লাস 1। এইটা হচ্ছে কি আমাদের ভাইয়া যে অরবিটাল এবং ইলেকট্রনের সংখ্যা আমাকে যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা খুব সহজে কি করতে পারবো, এখান থেকে নির্ণয় করতে পারবো। সো সবাই আমাকে বলো তো ভাইয়া এই কোশ্চেনটার আনসার আমাদের কি হবে, এই কোশ্চেনটার আনসার কি হবে আমাদের, একটুখানি সবাই আমাকে বলো যে ভাইয়া এই কোশ্চেনটার আনসার আমাদের কি হবে। এই তো জোস জোস সবাই আনসার করে দিয়েছে, সবাই আনসার করতে জমায়েছে, আনসার করা শুরু করে দিয়েছে। স্নেহা আনসার করছে, আরাফাত আনসার করছে, হিমেল আনসার করছে। ওকে জোস জোস, ওকে সবাই পারতেছে, সবাই পারতেছে। আচ্ছা দেখা যাক, নীরবতার ছায়া আনসার করে দিয়েছে, প্রমি আনসার করেছে। দেখা যাক তাহলে কত হবে, কত হবে। দেখো পোলাপান এখানে কি আছে, চতুর্থ শক্তি স্তর আছে। চতুর্থ শক্তি স্তর বলতে এর মান আমাদের বুঝেছে, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 4 বুঝিয়েছে। তাহলে আমরা জানি অরবিটাল সংখ্যা কি হবে, 4 এর উপর কি হবে, জাস্ট বর্গ করে দিলে যা আসবে 16 হয়ে যাবে। যদি ইলেকট্রন বলতো তখন কিন্তু আবার 32 হয়ে যাইতো, ইলেকট্রন বললে কি হয়ে যেত, 32 হয়ে যাইতো। ওকে এই তো 16 হবে। কনফিডেন্সের সাথে সবাই বলা শুরু করে দিয়েছে, আমার স্টুডেন্ট কনফিডেন্সের সাথেই অবশ্যই বলতে হবে যে ভাইয়া এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সো দ্যাট ইজ দ্য রাইট আনসার, দ্যাট ইজ দ্য রাইট আনসার, গ নাম্বার। ওকে পরীক্ষা তুলো আনসার করেছে, ওকে ধন্যবাদ সবাইকে। দেখো ভাইয়া তোমার যদি সহকারী কোয়ান্টাম সংখ্যাও দিয়ে দেয় তবুও কিন্তু তোমরা খুব সহজে কি করতে পারবা, ক্র্যাক করতে পারবা। সেটা যেভাবেই আসুক তোমাকে ক্র্যাক করতে হবে, দিস ইজ দ্য ফ্যাক্ট। ওকে আসেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করব। নেক্সট কোশ্চেনে আমরা জাম্প করব। নেক্সট কোশ্চেনটা দেখেন কি ভাইয়া বলছে, এই যে দেখেন আমি কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম তারই কিন্তু একটা রেশ পাওয়া গেছে এইখানের মধ্যে 2023 সালে মাদ্রাসা বোর্ডে আসছিল। সো ভাইয়ারা দেখেন তো, বলেন তো এই কোশ্চেনটার আনসার কি হবে, এই কোশ্চেনটার আনসার কি হবে, সবাই একটু বলেন তো দেখি এই কোশ্চেনটার আনসার কি হবে। যে ভাইয়া উপশক্তি স্তরে সর্বোচ্চ কি হবে, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কোনটি হবে, সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতার কোনটি হবে সেটা তোমার কাছ থেকে জানতে চেয়েছে। একটু দ্রুত সবাই আমাকে বলো তো ভাইয়া কোন সূত্রটা হবে, কোন সূত্রটা হবে। ভাই এখানে কিন্তু শক্তি স্তরের কথা বলে নাই, কিওয়ার্ড কিন্তু এটাই, কিওয়ার্ড কিন্তু এটাই, শক্তি স্তরের কথা বলে নাই, উপশক্তি স্তর বলেছে। কি বলেছে, উপশক্তি স্তর। সো ওইভাবে আমাকে দেখে কি করতে হবে, আনসার করতে হবে। সবাই একটু বলেন দেখি এর আনসারটা কি হবে, একটু দ্রুত বলেন দেখি এর আনসারটা কি হবে। দেখি কে কে পারেন আপনারা, দেখি আমার পড়ানোটা সার্থক হয় কিনা। যে ভাইয়া তোমরা যদি এই কোশ্চেনটা আনসার করতে পারো তাহলে বুঝে নিব আমার পড়ানো এবং আগের স্লাইডে আমার শেখানোটা সার্থক হয়ে গেছে। সো একটু সবাই আমাকে বলেন দেখি এই কোশ্চেনটার আনসার কি হবে, এই কোশ্চেনটার আনসার কি হবে, সবাই একটু বলেন দেখি। সবাই একটু আনসার দেওয়ার ট্রাই করেন, সবাই একটু আনসার দেওয়ার ট্রাই করেন। ওকে 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 আচ্ছা দেখেন উপশক্তি স্তর যেহেতু বলেছে আমার সহকারী কোয়ান্টাম সংখ্যার কথা বলতেছে, কি বলতেছে, সহকারী কোয়ান্টাম সংখ্যার কথা বলতেছে। আচ্ছা অনেকে দেখতেছি অনেক রকম আনসার দিচ্ছ, অনেকে দেখতেছি এ দিচ্ছ আর বি এর মধ্যে লেগে গেছে খেলা। ভাই যদি তোমাকে শক্তি স্তর বলতো, কি বলতো, শক্তি স্তর, আমি কিছুক্ষণ আগে বলছি শক্তি স্তর যদি বলতো আর অরবিট যদি বলে একই কথা, শক্তি স্তর বলতে তাহলে আমাদের কি ভাইয়া যে 2n স্কয়ার, ইলেকট্রন মানে 2n স্কয়ার হয়ে যেত। বাট আমাকে বলছে উপশক্তি স্তর, উপশক্তি স্তর যখন হয়ে গেছে, উপশক্তি স্তর যখনই হয়ে গেছে শক্তি স্তর তখনই আমার কি হয়ে গেছে ভাইয়া এল এর মান চলে আসবে। কি আসবে, এল এর মান, কারণ 2টা করে ইলেকট্রন থাকে, টুয়াইস এল প্লাস 1 হবে। এই কারণে আমাদের ফ্যান্টাস্টিক হবে টুয়াইস এল প্লাস 1। এই জিনিস কিন্তু দেওয়া যাবে না, শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দেওয়া যাবে না ভাইয়া, কারণ প্রথম অপশনেই দেওয়া আছে যাতে তুমি এইটা কোশ্চেন কি করে থাকো, জানা জিনিস যাতে ভুল করে ফেলো। বাট এই কাজটা করা যাবে না। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে তোমাকে প্রত্যেকটা জিনিস ভাই একটু চোখ কান খোলা রেখে রেখে দেখে কি করতে হবে, আনসার করতে হবে। না হলে কিন্তু কি হয়ে যাবে, শুভঙ্করের ফাঁকির মধ্যে তুমি পড়ে যাবা এবং তোমার 1 মার্ক কিন্তু চলে যাবে তোমার জীবন থেকে। সো আমাদের একটু দেখে শুনে কি করতে হবে, কোশ্চেনের আনসার করতে হবে। এই তো জোস জোস সবাই আনসার করেছে। যে বি নাম্বার উপমা আনসার করেছে, পরীক্ষাতুন, রেহান, ওকে ওকে, স্নেহা আনসার দিয়েছে, ওকে জোস জোস, সবাই ধুমাই যে আনসার করা শুরু করে দিয়েছে। ওকে অসংখ্য ধন্যবাদ। আসেন নেক্সট কোশ্চেন দেখেন।
এই নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে দেখো যে বিষয়টা আসছে সেটা হচ্ছে মাদ্রাসা বোর্ডে আসছে 23 সালে। আমাদের কোশ্চেনটা কি বলেছে, নিচের কোন অরবিটালটি সম্ভব, অর্থাৎ নিচের কোন অরবিটালটি সম্ভব মানে কোন অরবিটালটা হওয়ার যোগ্যতা রাখে, সেই অরবিটালটা তোমাকে কি করতে হবে ভাই, এখান থেকে বের করতে হবে। সো সবাই একটু আনসার করেন এবং আমিও আপনাদেরকে এখান থেকে বলে দেই যে ভাইয়া কোন অরবিটালটা সম্ভব আমাদের আর কোন অরবিটালটা সম্ভব হবে না। দেখেন একটুখানি লক্ষ্য করেন ভাইয়া, অরবিটাল হওয়ার ক্ষেত্রে সম্ভব হবে কিনা সেটা একটুখানি লক্ষ্য করেন। আমরা জানি এন এর মান কি হয়ে থাকে, 1 হয়ে থাকে, 2 হয়ে থাকে, 3 হয়ে থাকে, 4 হয়ে থাকে, 5 হয়ে থাকে, 6 হয়ে থাকে, এরকম চলতেই থাকে এন এর মান। এবং এন এর মান কি হয়ে থাকে, এন এর মান যদি যেটা হবে সেটা থেকে কি হবে, 0 হবে। আর 2 এর জন্য আমাদের কি হবে, 0 হবে আর 1 হবে। কারণ কি আমরা জানি এক ঘর কি হয়ে থাকে, তার কম হয়ে থাকে। 3 এর জন্য আমাদের এন এর মান কি হবে ভাইয়া, 0 হবে, 1 হবে, 2 হবে। 4 এর জন্য আমাদের কি হবে, 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে। এখন এইখানের মধ্যে বলা আছে 1p, এই 1pটা হবে কিনা, এটা অনেক সময় খ নাম্বারে তোমাদের ব্যাখ্যামূলক কোশ্চেন চলে আসে যে ভাই এটা 1p সম্ভব হবে কিনা, বা এমসিকিউতে এভাবে চলে আসে। এখন দেখেন আমরা জানি এল এর মান যখন কি হয় থাকে ভাই, 0 হয়ে থাকে তখন এটা এস অরবিটাল হয়ে থাকে। এল এর মান যখন 1 হয়ে থাকে তখন সেটা পি অরবিটাল হয়ে থাকে। এল এর মান যখন আমাদের 2 হয়ে থাকে তখন সেটা ডি অরবিটাল হয়ে থাকে। এল এর মান যখন আমাদের 3 হয়ে থাকে তখন সেটা এফ অরবিটাল হয়ে থাকে। এখন আমার কথা হচ্ছে 1p, অর্থাৎ 1p বলতে আমি বুঝাচ্ছি এন এর মান 1, এন এর মান 1। ভাই এন এর মান যদি 1 হয় এল এর মান কি 1 হতে পারবে? এন ইকুয়াল কি এল হওয়া সম্ভব? এন ইকুয়াল এল হওয়া কিন্তু সম্ভব নয়, কারণ আমরা জানি এল এর মান হয় থেকে 0 সহ n-1, যেটা কখনোই আমাদের n ইকুয়াল এল হওয়া সম্ভব নয়। তাহলে আমি এখান থেকে p এর জন্য এখান থেকে দেখতেছি কি ভাই, এল এর মান আমাদের 1, তাহলে n ইকুয়াল এল ইকুয়াল 1 আসতেছে। তাহলে কি এটা সম্ভব হবে? তাহলে এটা সম্ভব হবে না, যার কারণে আমাদের কি হবে না ভাইয়া, ক নাম্বার অপশন হবে না। এখন আমরা এখানে দেখতেছি n ইকুয়াল কত ভাইয়া, n ইকুয়াল আমি দেখতেছি 2। ডি এর জন্য আমরা এল এর মান কত জানি ভাই, ডি এর জন্য এল এর মান আমরা কত জানি, এল এর মান জানি 2, যেখানে n ইকুয়াল এল দেখতেছি, এই n ইকুয়াল এল তো ভাই কখনোই হওয়া সম্ভব না, যার কারণে এই অপশনটা আমাদের হবে না। 3 এর যদি লক্ষ্য করি n ইকুয়াল কি হবে ভাই, n ইকুয়াল হবে আমাদের 3, আর ডি এল ইকুয়াল কত হবে আমাদের, এল ইকুয়াল এফ, এফ এর ক্ষেত্রে এল ইকুয়াল কত হবে 3 হবে, যেখানে আমি দেখতেছি n ইকুয়াল এল, যেটা আমাদের n ইকুয়াল এল, যেটা সম্ভব হবে না, এগুলো হয় না। যার কারণে ভাই আমরা দেখতেছি n ইকুয়াল এল, এখানে আমরা দেখতে পাচ্ছি n ইকুয়াল এল, n ইকুয়াল এল, এই শর্ত কিন্তু মানে না, যার কারণে আমাদের এই অপশনটা এখানে হবে না। যদি 3D এর ক্ষেত্রে তাহলে আমাদের এটাই হচ্ছে কি ভাই কাঙ্ক্ষিত আনসার। এখন বলতে পারো ভাই কেন হইলো 3D এর ক্ষেত্রে, দেখো n এর মান আমি দেখতেছি কত ভাই, n এর মান দেখতেছি এখানে 3, আর ডি এর জন্য এল এর মান আমি বলতেছি কত ভাইয়া 2, অর্থাৎ n-1 এক ঘর কম আছে, মানে এটা প্রযোজ্য। অর্থাৎ 3 বলতে বোঝাচ্ছে এই এল দ্বারা বোঝাচ্ছে যে এখানে এস অরবিটাল থাকতে পারবে, পি অরবিটাল থাকতে পারবে, ডি অরবিটাল থাকতে পারবে, এর থেকে এফ অরবিটালও কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না, কারণ এর সর্বোচ্চ মান কত হবে 2 পর্যন্ত হতে পারবে। আশা করি তোমরা সবাই এই কোশ্চেনটার আনসার বুঝে গেছো, আশা করি সবাই এই কোশ্চেনটার আনসার তোমরা বুঝে গেছো। এই তো জোস, সবাই আনসার দিয়েছে, প্রমি, স্নেহা, নীরবতার ছায়া, অভিমানী, ওকে, আকাশ, অলোক, দেবনাথ, ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যে ভাইয়া 3D হবে। একটু সবাই ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমাদের গ্রুপগুলোতে একটুখানি ভাইয়া কি করে দিবা, শেয়ার করে দিবা, এবং নিজের টাইমলাইনে তোমরা শেয়ার করে রাখতে পারো, কারণ তোমাদের এই ক্লাসটা আবার করতে হতে পারে। কারণ ভাইয়া দেখো আমরা এমন ভাবে পড়াচ্ছি যাতে হচ্ছে কি ভাইয়া, যাতে তোমার প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যায়, এবং এই প্রত্যেকটা বিষয় ক্লিয়ারের মাধ্যমে কিন্তু তুমি কি করতে পারবা, খুব সহজেই পরবর্তীতে এবং তোমার ইন ফিউচারে এটা তোমার অনেক কাজে দিবে। এই কারণে, কারণ ভাই এইগুলো থেকে এডমিশন টেস্টে কোশ্চেন চলে আসে এবং যেটাতে তুমি খুব সহজে ক্র্যাক করতে পারবা, এবং এইগুলা তোমার বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইগুলো থেকে হুবহু কোশ্চেন কমন চলে আসবে তোমাদের বোর্ডে। ওকে, এই কারণে ভাইয়া তোমাদেরকে একটুখানি কি করতে হবে, একটুখানি ক্লাসটা শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দাও, তাহলে পরবর্তীতে তোমরা খুব সুন্দর মতো দেখতে পারবা। ওকে ওকে, দেখেন ভাইয়া এখান থেকে হচ্ছে কি আমরা জানি n ইকুয়াল এল হতে পারবে না। ভাইয়া তুমি একটুখানি আমাদের ক্লাসটা যেহেতু রেকর্ডেড আছে, একটুখানি পিছনের দিকে ব্যাক করে ট্রেনে দেখে নাও, তাহলে বুঝতে পারবা যে ভাইয়া আসলে আমি কি বলেছি। ওকে, আসেন নেক্সট কোশ্চেন কি বলেছে ভাইয়া, নিচের কোনটি আব্বাউ নীতির বিকল্প রূপ? আব্বাউ নীতি কি বলছে ভাইয়া, বিকল্প রূপ। আমরা জানি ইলেকট্রন বিন্যাস যে আছে, এই ইলেকট্রন বিন্যাস কি হয় থেকে ভাই, ইলেকট্রন বিন্যাসের নীতি আছে, এই ইলেকট্রন বিন্যাসের নীতি হয় থেকে 3টা। একটা হয় থেকে কি ভাই আউফবাউ নীতি, আর একটা হয় থেকে কি ভাই হুন্ডের নীতি, আর একটা হয় থেকে কি ভাই, আর একটা হয় থেকে তোমাদের পলির বর্জন নীতি। এখন
এখন আমার কথা হচ্ছে ভাই ইলেকট্রন বিন্যাসের এই যে নীতি, অর্থাৎ ইলেকট্রনটা কিভাবে বিন্যাসিত হবে বিভিন্ন জায়গায়, সেটা হচ্ছে কি ভাইয়া এই তিনটা নীতির উপর ভিত্তি করে গঠিত হয়ে থাকে। এখন কথা হচ্ছে আউটবাউ নীতি তোমাকে বলেছে, কি বলেছে? আউটবাউ নীতি বলেছে। এখন যদি আমি একটু শর্ট ফর্মে তোমাকে বলতে যাই যে আউটবাউ নীতিটা কি, আউটবাউ নীতি হচ্ছে প্রথমে নিম্ন শক্তির অরবিটাল ফুলফিল করে, ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল ফুলফিল করে থাকে, মানে পূর্ণ করে থাকে, সেটাই হচ্ছে আউটবাউ নীতি। এবং এই আউটবাউ নীতির ক্ষেত্রে যে বিষয়টা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে আউটবাউ নীতিতে কি হয় থাকে যে উচ্চ শক্তি এবং নিম্ন শক্তি যে আছে এদেরটা ডিফাইন করা হয় থেকে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে, যেটা হয় থেকে কি ভাই এই শক্তি আমরা যেটাকে বলি, অর্থাৎ শক্তি নির্ণয় করে থাকে। শক্তি হচ্ছে কি ভাই n প্লাস l দ্বারা নির্ণয় করা হয়। এই nটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর এলটা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা। এখন আমার কথা হচ্ছে এনটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা আর এল হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন এই দুটার যখন আমরা যোগ করব, যোগ করে যখন দেখব এদের মান যদি কোনো সময় কি হয়ে থাকে ভাইয়া সেম হয়ে যায়, মানে ইফ সেম ভ্যালু, সেম মান যদি আসে, তাহলে ভাই কি হবে আমাদের এখানে আমরা যদি সেম মান আসে, যদি এর শক্তি যদি সেম মান আসে, দুইটা অরবিটালের ক্ষেত্রে আমরা যদি দেখি সেম মান আসে, তখন যার কি হবে, যার প্রধান কোয়ান্টাম এন এর মান ছোট, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, আগে ইলেকট্রন প্রবেশ করবে। যেমন একটুখানি লক্ষ্য করো যে ভাই 3D বললাম, আর বললাম তোমাকে যে এখান থেকে 4p এর কথা বললাম। এখন 3D আর 4p আমরা জানি এখানে n এর মান কত, এখানে n এর মান হচ্ছে 3, আর l এর মান কত আমাদের ভাইয়া, l এর মান হচ্ছে 2। তাহলে n প্লাস আমি যদি l করি, n প্লাস l যদি করি আমি, তাহলে কত আসছে 3 2 5 আসতেছে। আর 4p যদি আমি করি, তাহলে 4p এর ক্ষেত্রে n এর মান হচ্ছে 1 এবং p এর মান সরি l এর মান হচ্ছে আমাদের p এর জন্য l এর মান হচ্ছে আমাদের 1। তাহলে n প্লাস কি পাবো, n প্লাস l যদি আমি করি, n প্লাস l করলে আমাদের আসতেছে কত ভাইয়া 5 আসতেছে। এখন ভাই 4p তে আগে ইলেকট্রন যাবে নাকি 3D তে আগে ইলেকট্রন আগে যাবে, কারণ দুটোর শক্তির মান তো সমান। তখন আমি দেখব প্রধান কোয়ান্টাম সংখ্যা 3D, অর্থাৎ এখানে 3D তে আগে ইলেকট্রন প্রবেশ করবে, 4 এসে পরে প্রবেশ করবে, কারণ 4p তে পরে প্রবেশ করবে। কারণ 4p যে আছে এই 4p টা কি হবে, 4p টা আমাদের যে কাজটা করবে সেটা হচ্ছে এটা অনেক বেশি পরিমাণে শক্তিশালী 3D এর থেকে, যার কারণে যেটা কম শক্তিশালী দুর্বল বাচ্চা কাচ্চাদেরকে আগে ইলেকট্রন কি করবে, প্রদান করবে, তাদেরকে আগে খাবার দাওয়া দিবে। যারা দুর্বল, যারা কি হইয়া অসুস্থ দুর্বল, তাদেরকে আগে দিতে হবে, তারপরে কি করবে যারা বড়লোক বা একটু ধনী তাদেরকে আমরা কি করব ক্রমান্বয়ে দান করব। এরকমই কথাটা আমাকে বলেছে, বা এটাকে বলা থাকে বিল্ডিং আপ থিওরি। সো এখান থেকে তোমরা সকলে আনসার করে ফেলেছো ইতিমধ্যে যে ভাই এটার অন্য একটা রূপ হচ্ছে কি আউটবাউ নীতি, যেটা শক্তি নির্ণয় করে দিয়ে থাকে, সেটা হচ্ছে কি ভাই n প্লাস l এর নিয়ম বলা হবে। কি হবে, n প্লাস l এর নিয়ম এটাকে বলা হবে। এখন ভাই বলতে পারো 2n স্কয়ার এর নিয়ম, ভাই 2n স্কয়ার মানে কি ইলেকট্রন সংখ্যা নির্ণয় করা যায় কিসের মাধ্যমে, ইলেকট্রন সংখ্যা যদি কি থাকে শক্তি স্তর দেওয়া থাকে, শক্তি স্তর থাকলে আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। ওকে, আর টুয়াইস l প্লাস 1 এটা হচ্ছে কি ভাইয়া যদি আমাদের কি থাকে অরবিটাল যে আছে, যদি সহকারী কোয়ান্টাম সংখ্যা থাকে অরবিটাল সংখ্যা আমরা নির্ণয় করার ক্ষেত্রে এটা কি করব ব্যবহার করব, সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে। আর এই n প্লাস l হচ্ছে আউটবাউ নীতি, আর এটা হচ্ছে কি অরবিটালে ইলেকট্রন যে আছে ইলেকট্রন সংখ্যা আমাদের নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যার কারণে ফ্যান্টাস্টিক ভাবে আমাদের এই কোশ্চেনটার আনসার হয়ে যাবে এটা, যেটা ঢাকা বোর্ডে আমাদের চলে আসছিল। এই তো জোস, সবাই আনসার করে ফেলেছে। সামিয়া ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, এত দেরিতে যুক্ত করলে হবে? সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করবা না, ভাইয়া তোমাদের জন্য এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, তোমরা কি ভাইয়ার জন্য একটুখানি ভাই এই স্যাক্রিফাইসটা করতে পারবে না? একটুখানি তোমরা কি ক্লাসটা শেয়ার করতে পারবে না? দেখি তোমরা কে কে শেয়ার করছো, শেয়ারের সংখ্যা বাড়তেছে না কেন জানি। একটু সবাই শেয়ার করো, সবাই একটু শেয়ার করো, যাতে তোমার আরো একটা ফ্রেন্ড তোমার মাধ্যমে যাতে উপকৃত হতে পারে। বুঝতে পারছো ভাইয়া, অনেকেই কিন্তু পড়ালেখা করতেছে, বাট তোমার একটু শেয়ারের মাধ্যমে যদি তারা উপকৃত হতে পারে তাহলে কি ক্ষতি আছে কোনো? তাহলে তো কোনো ক্ষতি নাই। সো সবাই একটু কি করবা, ক্লাসটা শেয়ার করে দিবা। ওকে, আসেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন দেখেন তো আমাদের কি বলেছে।
নেক্সট কোশ্চেন কি বলেছে, এই যে ভাইয়া দেখেন নেক্সট কোশ্চেনও কিন্তু আমাদের আউটবাউন্ড নীতি থেকে আসা। এই কোশ্চেনটা, এই নেক্সট কোশ্চেনটাও আমাদের আউটবাউন্ড নীতি থেকে আসা, এবং এখান থেকে আমরা একটা ছন্দের মাধ্যমে বুঝে নিব যে আসলে আমাদের কি হবে ভাইয়া, আসলে কিভাবে আমাদের ইলেকট্রনগুলো বিন্যস্ত হয়ে থাকে সেই বিষয়টা আমরা এখান থেকে আইডেন্টিফাই করে নিতে পারবো। সেই বিষয়টা একটুখানি লক্ষ্য করেন যে ভাইয়া কিভাবে আমরা আইডেন্টিফাই করব, সেটা বলেছে আপনাকে যে ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার জন্য কোন অরবিটালের কোন ক্রমটি সঠিক, এখানে কোন ক্রমটা সঠিক হবে সে বিষয়টা তোমার কাছ থেকে জানতে চেয়েছে। এখন কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে আর কোনটাতে পরে ইলেকট্রন প্রবেশ করবে এই বিষয়টা জানা খুবই জরুরি, আর এখান থেকেই বেসিক্যালি তোমার কোশ্চেনটা চলে এসেছে। সো এখান থেকে দেখেন একটু, ওকে ধন্যবাদ, এই তো সামিয়া আপু আমাদের সুন্দর মতো শেয়ার এবং মেনশন ডান দিয়েছে। ওকে ওকে, দেখেন তাহলে ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার জন্য অরবিটালের কোন ক্রমটি আমাদের সঠিক সেই বিষয়টা তোমার কাছ থেকে জানতে চেয়েছে। এখন আমরা জানবো যে হবে সেটা হচ্ছে ভাইয়া দেখো আমরা একটা ছন্দ করব, সেটা হচ্ছে এসো এসো প্রিয়া এসো প্রিয়া এসো, ডিপিএস মোড়ে এসো ডিপিএস মোড়ে এসো, এসো এসো প্রিয়া এসো প্রিয়া এসো, ডিপিএস মোড়ে এসো ডিপিএস মোড়ে আসো, একসাথে রেস্টুরেন্টে একসাথে এফডিপিএস রেস্টুরেন্টে বসে কফি খাবো, একসাথে বসে এফডিপিএস রেস্টুরেন্টে বসে কি খাবো, কফি খাবো, এফডিপিএস রেস্টুরেন্টে বসে কি খাবো, কফি খাবো। সো এই বিষয়টা একটু যদি মাথায় রাখতে পারো, এই যে ভাই দেখো এসো এসো প্রিয়া এসো প্রিয়া এসো, ডিপিএস মোড়ে এসো ডিপিএস মোড়ে এসো, একসাথে বসে এফডিপিএস রেস্টুরেন্টে কি করব, কফি খাবো। সো এই বিষয়টা একটু মাথায় রাখতে পারলে কি হয়ে যাবে, তোমার জন্য এই কোশ্চেনটা আনসার করা খুবই ইজি হয়ে যাবে, খুবই ইজি হয়ে যাবে। স্যার জগদীশ দেবনাথ, ওকে জি স্যার বলেন স্যার, জি স্যার বলতে পারেন। দেখেন এই জিনিসটা আমাদের যদি মাথায় থাকে তাহলে আমরা খুব দ্রুতই কিন্তু এই কোশ্চেনটার আনসার করতে পারবো। তাহলে কেমনে আমরা আনসার করবো, তেমন দেখেন এখান থেকে আমরা লক্ষ্য করব যে ভাইয়া কি আসতেছে আমাদের, এই তো আনসার করে দিয়েছে ইতিমধ্যে হিমেল ভাইয়া। আচ্ছা হিমেল ভাইয়া আনসার করেছে কি যে 4s 3d 4p 5s। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখি তাহলে আমরা কি করবো, এটা হচ্ছে 1s, কি হবে 1s, তারপর হচ্ছে 2s, এটা হচ্ছে 3s, এটা হচ্ছে 4s 5s 6s 7s এই যে 8s, এতটুকু গেল। তারপর আমরা কি করবো যে 2p, কি করবো 2p, তারপর হচ্ছে 3p, তারপর হচ্ছে 4p 5p, তারপর হচ্ছে 6p, তারপর হচ্ছে 7p, শেষ। তারপরে আমাদের কি আসবে ভাই 3d, 3d তে চলে আসবে, এই যে 3d, তারপর আসবে কি 4d, তারপর আসবে আমাদের কি যে 5d, তারপর আসবে 6d, এই যে তারপরে আমাদের f চলে আসবে অর্থাৎ 4f, এই যে 4f, তারপর 5f। এই যে ভাই দেখেন এখান থেকে আমি যত উপরে যাব তত আমাদের কি হবে যাবে, তত আমাদের শক্তির ক্রমটা বৃদ্ধি হবে। সো এখান থেকে আমি যদি লক্ষ্য করি যে ভাই দেখেন 4s যে আছে 4s, এই যে দেখেন 4s কোথায় আছে, এই যে 4s আছে এখানে, 4s শক্তিশালী, তার থেকে কি ভাইয়া যে 3d যে আছে 3d, এই 3d আর 4s এর মধ্যে যদি আমরা লক্ষ্য করি যে n ইকুয়াল কত হচ্ছে 4 প্লাস l ইকুয়াল কত আসছে n প্লাস l যদি আমি করি তাহলে n ইকুয়াল 4 আর a 0, তাহলে এখানে আসছে 4 আর 3d এর জন্য আমাদের কি আসবে, 3d এর জন্য আমাদের আসবে কত, 3d এর জন্য আসবে n ইকুয়াল কত আসবে 3 প্লাস 2 অর্থাৎ 5। তাহলে আমাদের কি হচ্ছে 4টা আগে, অর্থাৎ 4টা কি হবে, 4টাতে আগে ইলেকট্রন, মানে ইলেকট্রন পূর্ণ হওয়ার জন্য অরবিটালের কোন ক্রমটি সঠিক, মানে 4 এসে আগে ইলেকট্রন প্রবেশ করবে, এই যে 4 এসে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর কি করবে 3d তে যাবে, তারপরে 3d তে দেখেন 3d কোথায় আছে, এই যে 4s 3d, তাহলে এইটা এই দুটোর মধ্যে হওয়ার চান্স আছে 4s 3d, আর বাকিগুলো কিন্তু হওয়ার চান্স নাই, কারণ এখানে 5s বলছে, এই যে 5s যদি আমি দেখি একটু দেখেন 5s তারপর 4p বলছে, এই যে ভাই এখানে কিন্তু 4p নাই, একবারে 6p আছে, যার কারণে এটা হলো না। তারপরে দেখেন একটুখানি এই দুটো হওয়ার মধ্যে 4s 3p 3p তো আগে ভাই, বাট এটাও আমাদের হওয়ার কোনো চান্স নাই, তাহলে এই দুটোর মধ্যে হওয়ার চান্স আছে 4s 3d, তাহলে 4s 3d আমি পেয়ে গেছি, 4s 3d দুটোর ক্ষেত্রে সেম আছে, বাট পরে আছে 4p দেখেন ভাই, এই যে ভাই দেখেন 4p মানে এটাতে পরে প্রবেশ করে 4p, বাট 5p বলছে, হ্যাঁ 5p তো প্রবেশ করার চান্স আছে, 5p তো পরে প্রবেশ করার চান্স আছে, সো 5p ও আমাদের এখান থেকে এই দুটো পার্টে ঠিক আসতেছে। তারপরে দেখি একটুখানি 5s, এই যে ভাই দেখেন 5s কোথায়, 5s এই যে 5s, হ্যাঁ 4p এর পরে 5s, হ্যাঁ এটা ঠিক আছে, এটা আমাদের ঠিক আছে, এটা আমরা ঠিক বলতে পারতেছি, বাট পরেরটা দেখি আমরা ঠিক আছে কিনা। 5p এর পর কি বলছে 4d, 5p এই যে ভাই দেখো 5p এর পর 4d না, 4d তে আগে প্রবেশ করতো, যার কারণে এই জায়গার মধ্যে জ্ঞান দেখা গেছে, যার কারণে গ নাম্বার অপশনটা হবে না, আমাদের কাঙ্ক্ষিত আনসার কি হয়ে যাবে, খ নাম্বারটা হয়ে যাবে। ওকে সবাই আনসার করে ফেলেছে, জোস পরি খাতুন আনসার করেছে, প্রমি আনসার করেছে যে ভাইয়া উপমা আনসার দিয়েছে,
ওকে ওকে জোস, সবাই আনসার করতে পারছে, অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা যারা পেরেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কোশ্চেনটা আনসার করতে পারার কারণে। তোমরা যখন আনসার করতে পারো তখন আমার এই পড়ানোটা সার্থক হয়, কারণ ভাই আমি কিছুক্ষণ আগেই তোমাদেরকে শক্তি সম্পর্কিত রিলেট করে তুমি পড়ো, তাহলে এখান থেকেও কিন্তু তুমি এই কোশ্চেনটার আনসার করতে পারার কথা। সো তোমরা যারা যারা পেরেছো এবং যারা যারা পাওনি সবাই কিন্তু এই কোশ্চেনটার আনসার দেখার মাধ্যমে এবং জাস্ট এই যে এসো এসো প্রিয়া এসো, প্রিয়া এসো, ডিপিএস মোড়ে এসো, ডিপিএস মোড়ে এসো, এফডিপিএস রেস্টুরেন্টে, এফডিপিএস রেস্টুরেন্টে এক কাপ কফি খাবো, ওকে, এই ছন্দ দিয়ে কি করতে পারো এই কোশ্চেনটার আনসার তোমরা মাথায় রাখতে পারো। ওকে, উপমা আনসার করেছে, ওকে জোস। আসেন তাহলে আমরা নেক্সটে জাম্প করি, নেক্সটে জাম্প করব। নেক্সট দেখেন, নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে ভাইয়া, কপারের 29তম ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করবে, অর্থাৎ কপারের 29তম ইলেকট্রনটা কোন অরবিটালে যাবে আমাদের। যে ভাই এটা ইলেকট্রন বিন্যাসের উপর ডিপেন্ড করে, আমাদের আউটবাউন্ড নীতি যে আছে এই আউটবাউন্ড নীতির উপর বেসমেন্ট করে কিন্তু এই কোশ্চেনটা, যে অরবিটালটা কি হবে কম শক্তিশালী হবে সেখানে কি করবে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তারপরে যেটা শক্তিশালী সেখানে তার পরবর্তীতে কি করবে ইলেকট্রন প্রবেশ করবে। সো এটার উপর ভিত্তি করে আমরা কি করব এই কোশ্চেনটার আনসার করব। দেখি তোমরা কারা কারা এই কোশ্চেনটার আনসার করতে পারো, দেখা যাক কে কে পারে, আজকের এই কোশ্চেনের বিজয়ী কে হবে, ওকে অনেকে আনসার করতেছো, আচ্ছা অনেকে আনসার করতেছো, আচ্ছা ওকে জোস। স্নেহা আনসার দিয়েছে, উপমা আনসার দিয়েছে, পরীক্ষাতুন আনসার দিয়েছে যে ভাইয়া বি নাম্বার হবে। আচ্ছা বি নাম্বার হবে কিনা দেখি একটুখানি, বি নাম্বার হবে কিনা দেখা যাক। আসেন পোলাপান, কপারের 29তম ইলেকট্রনের কথা বলেছে, দেখি তোমরা রাইট নাকি আমি রাইট, আসেন দেখি কপারের 29তম ইলেকট্রন, কপারের কি তম ইলেকট্রন 29তম ইলেকট্রনের কথা বলেছে। কপার এর 29তম ইলেকট্রন কি হয় থেকে আর্গন যাবে, 18টা শেষ, তারপরে কি হবে 4s, তারপরে কি আছে 3d, তাহলে আমি এখানে 4s2 যদি দেই তাহলে 20, আর এখানে হচ্ছে কি ভাই 9 থাকে। আমরা কি জানি এই 9টা কি সম্ভব? 9টা কিন্তু সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমরা জানি হুন্ডের নীতি অনুযায়ী যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এবং হুন্ড স্যার আরো একটা কথা বলেছেন, অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল কি হয় থাকে অধিক বেশি স্থিতিশীলতা অর্জন করে থাকে, অর্থাৎ তার স্থিতিশীলতা অর্থাৎ সে স্টেবল যে হয়েছে এই বিষয়টাকে বেশি মেজার করে থাকে, যার কারণে এটা অপূর্ণ অবস্থায় আছে, যার কারণে আমরা এটা করব না, এখানে আমরা কি করব 10 বসায় দিব, কি করব 10 বসায় দিব, আর এখানে আমরা কি করব 1 বসায় দিব 10, আর এখানে কি করব 1 বসায় দিব। তাহলে ভাই আমাদের কোনটা হবে ভাইয়া বলেন তো দেখি, তাহলে আমাদের কোনটা হবে একটু বলেন তো আমাকে, 29 নাম্বার ইলেকট্রনটা আমাদের কোন অরবিটালে গিয়ে প্রবেশ করবে একটুখানি বলবেন আমাকে। এই তো সি নাম্বার আনসার দিয়েছে, সি নাম্বার সবাই আনসার দিয়েছে। আচ্ছা কি ক্লাস চলতেছে? এটা কেমিস্ট্রি ক্লাস হচ্ছে, এইচএসসি 25 ব্যাচের জন্য আমাদের কেমিস্ট্রি ক্লাস চলছে। ওকে সো এই তো সবাই আনসার দিয়েছে যে ভাইয়া দেখো আমরা জানি যে 18 নাম্বার ইলেকট্রন তারপরে কি করবে 3d এর থেকে কি হয় থেকে 4 এসে যায়, 18 নাম্বার থেকে 19 নাম্বারে গেছে, 19 নাম্বারের পর যতগুলো ইলেকট্রন আছে সবগুলো কি করতেছে ওইটার মধ্যে শিফট করতেছে, যার কারণে এটার আনসার আমাদের কত হবে ভাইয়া, এটার আনসার আমাদের দাঁড়াবে কত, যে ভাইয়া এটার আনসার আমাদের দাঁড়ায় যাবে যে 3d হবে, 3d আমাদের হয়ে যাবে। ওকে তোমরা যারা যারা পারছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কোশ্চেনটা আনসার করার জন্য, তোমরা খুব সহজে কি করছো এই কোশ্চেনটা ক্র্যাক করতে পারছো। ওকে তাহলে আমাদের 29তম ইলেকট্রনটা কি হবে, যে ভাই এই 3d অরবিটালের মধ্যে কি করবে চলে যাবে, 3d অরবিটালের মধ্যে আমাদের এই ইলেকট্রনটা কি করবে এখান থেকে চলে যাবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, কারণ ভাই এখানে 3s হওয়ার তো কোনো চান্সই নাই, এখানে 4s হওয়ার কোনো চান্স নাই, এই কারণে কারণ এইখানের মধ্যে 19তম ইলেকট্রনটা গেছে, বাট বাকি যতগুলো ইলেকট্রন আছে সবগুলো d এর মধ্যে গেছে, এখানে ইলেকট্রনটা বেসিক্যালি এইভাবে গেছে, এস অরবিটাল যে আছে এস অরবিটালের মধ্যে 19 নম্বর গেছে, 19 নাম্বার যাওয়ার পর এখান থেকে হচ্ছে 19 20 21 22 23 24 25 26 27 28 29, এই যে 29 নাম্বার ইলেকট্রনটা এইভাবে গেছে, যার কারণে আমরা বলতেছি 29তম ইলেকট্রনটা আমাদের কোন অরবিটালে যাবে এই অরবিটালের মধ্যে গমন করেছে। ওকে ধন্যবাদ। আসেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করি। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দাও। এই যে ভাই দেখো এখানে কি বলেছে তোমাদের, যে নিচের কোন নীতি অনুসারে অযুগ্ম ইলেকট্রন সমূহ স্পিন একইমুখী হবে, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন, অযুগ্ম মানে বুঝো তোমরা, আমাকে একটু বলো তো ভাইয়ারা, অযুগ্ম যারা বাংলা অনেক ভালো পারো তারা এই অযুগ্ম মিনিংটা হয়তো ভালো জানতে পারো, অর্থাৎ যারা হচ্ছে তোমরা সিঙ্গেল অবস্থায় থাকতে পছন্দ করো তাদের কিন্তু এইটা দ্বারা বা এই নীতিকে
কি করে থাকে, মেনটেন করে থাকে। আর হুন্ট স্যারের যদি তুমি একটু ইতিহাস ঘাটতে যাও, হুন্ট স্যার কিন্তু তার নীতিকেই ফলো করেছে। সে লাইফে কিন্তু বিয়ে শাদী করে নাই, সে সিঙ্গেলকে অনেক বেশি প্রায়োরিটি দিতে গিয়ে নিজের লাইফকেও সিঙ্গেল বানিয়েছে। তার কিন্তু তিনি জীবদ্দশায় বিয়ে শাদীও আর করেনি। ওকে, তিনি সিঙ্গেল একজন পার্সন, এই কারণে তিনি সিঙ্গেলের নীতি দিয়েছিলেন যে কি ভাইয়া, নিচের কোন নীতি অনুসারে অযুগ্ম ইলেকট্রন যে আছে, অযুগ্ম ইলেকট্রন বলতে আমি কি বোঝাচ্ছি যে ভাইয়া বিজোড় ইলেকট্রন, বিজোড় মানে সিঙ্গেল অবস্থা থাকবে, ইলেকট্রন সমূহ স্পিন একই মুখী হবে অর্থাৎ একই দিকে থাকবে। বলতে এভাবে বোঝাচ্ছে যে ভাইয়া যদি এইটা কি হয় পি অরবিটাল হয়ে থাকে তাহলে এই অযুগ্ম ইলেকট্রনগুলো এরকম ভাবে অবস্থান করবে, অর্থাৎ সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন সমূহ এমন ভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। তাহলে এটা কোন নীতি হবে, এই যে আমরা সবাই বলতে পারবো, সবাই, আমি আর বলবো না, নামও বলে দিয়েছি। সো সবাই আনসার করো তো দেখি, সবার এটা পারার কথা, সবার এটা পারার কথা। এই তো হুন্ডের নীতি, এই তো হুন্ডের নীতি। হিমেল ভাইয়া, সামিয়া, ওকে, জোস, সুলেমান ভাইয়া, ওকে, হিমেল, আপন খান, সবাই আনসার দিয়েছে, সবাই আনসার দিয়েছে। স্নেহা আনসার দিয়েছে যে ভাইয়া আমাদের কি হবে, বি নাম্বারটা হবে, বি নাম্বারটা হবে। একটুখানি ভাই আমরা দেখি যে ভাই বি নাম্বারটা দেখেই আমরা জাস্ট থাকবো না, যেহেতু আমরা নীতি তিনটার মধ্যে, এইখানের মধ্যে আরেকটা কথা আছে ভাই, হুন্ডের নীতি যে আছে, এই হুন্ডের নীতিটা কিন্তু এস অরবিটালের জন্য খাটে না। হুন্ডের নীতি, এটা কোশ্চেন চলে আসছিল, এস অরবিটালের জন্য, এস অরবিটালের জন্য প্রযোজ্য নয়, কারণ এটা মেনে চলে না, প্রযোজ্য নয়। এস অরবিটাল কিন্তু কি করে না, হুন্ড স্যারের নীতি অর্থাৎ সিঙ্গেল অবস্থাতে থাকবে এই কথা সে মানে না, সে কি চায়, সে সিঙ্গেল থাকতে চায় না। এস অরবিটাল কিন্তু সিঙ্গেল থাকতে চায় না, যার কারণে হুন্ড স্যারের নীতিকে সে মানে না। এখন পলির বর্জন নীতি আছে একটা, পলির বর্জন নীতিটা ইলেকট্রন বিন্যাসের তিনটা যে নীতি আছে, তিনটার মধ্যে এটা একটা যে পলির বর্জন নীতি। পলির বর্জন নীতিটাকে মাথায় রাখবে তোমরা, যাদের হচ্ছে তোমাদের বাংলা লিঙ্ক সিম আছে, তো আমরা যেভাবে টাকাটা বের করো সেটা হচ্ছে মানে ব্যালেন্স চেক করো, *124#, এই জিনিসটা দিয়ে মাথায় রাখতে পারো। সেটা কেমনে ভাই, পলির বর্জন নীতি? পলির বর্জন নীতি হচ্ছে একটি পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হতে পারবে না বা একই হতে পারবে না। এটা হচ্ছে কি ভাই, পলির বর্জন নীতি, যে একটি পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই একই হতে পারবে না, এটা হচ্ছে পলির বর্জন নীতি। আর হুন্ডের নীতিও আমরা দেখে ফেলেছি, আউটবাউন্ড নীতিও আমরা দেখেছি, কিন্তু এখানে একটা কোশ্চেন দেওয়া আছে ফাজানের নীতি, যেটা তোমরা মৌলের পর্ণবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের মধ্যে পড়বা। সেটা হচ্ছে ফাজানের নীতি, যে কাজটা করে থাকে যে কোনো একটা যৌগ কত বেশি পরিমাণে সমযোজী ধর্ম প্রদর্শন করবে, কি করবে, সমযোজী ধর্ম প্রদর্শন করবে, সেই বিষয়টাকে আমাদের কি করে থাকে, নির্দেশ করে দিয়ে থাকে এই ফাজানের নীতি। যেখানে হয় থাকে কি ভাইয়া, যে ক্যাটায়নের আকার ছোট, অ্যানায়নের আকার বড়, ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জ বাড়লে তখন ডি ও এফ এর বিটালের উপর ভিত্তি করে কি করা হয় থাকে, আমাদের ফাজানের নীতিটা দেওয়া হয় থাকে। যারা এই শর্তগুলোকে মেনে চলে তারা সবচেয়ে বেশি পরিমাণে কি করবে, সমযোজী ধর্ম প্রদর্শন করবে, আর যারা মেনে চলবে না তারা আয়নিক ধর্ম প্রদর্শন করবে। আশা করি তোমরা সবাই এই কোশ্চেনটার আনসারও বুঝতে পারছো। এই তো জোস, সবাই বি নাম্বার আনসার দিয়ে দিয়েছে। এবং আমাদের এইখানের মধ্যে যে কয়টা নীতি ছিল, আমি সব কয়টা নীতি কিন্তু তোমাদের সামনে আলোচনা করেছি। আশা করি তোমরা সবাই ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে তোমাদের সবার কাছে। ওকে, আসেন নেক্সট কোশ্চেনটার একটু আনসার আমি সবার কাছ থেকে জানতে যাচ্ছি, কারণ এই কোশ্চেনটার আলোকে আমরা কিছুক্ষণ আগে হুন্ডের নীতি থেকে একটুখানি হলেও আমরা কি পেয়েছি, আইডিয়া পেয়েছি, যেটা মাদ্রাসা বোর্ড 23-এ এসেছে। বলেছে যে নিকেল যে আছে, এই নিকেল কি বলেছে ভাইয়া, নিকেলের ডি অরবিটালে কি বলেছে, নিকেলের ডি অরবিটালে একটা কথা বলেছে, সেটা হচ্ছে বিজোড়। কি বলেছে, বিজোড় ইলেকট্রন কয়টি আছে, বিজোড় ইলেকট্রনের সংখ্যা আমাদের কয়টি, সে বিষয়টা আমাদেরকে বের করতে বলেছে। এখন নিকেল কত নাম্বার মৌল, সবাই একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও তো। অনেকেই কিন্তু তোমরা ভুলে যাও যে ভাইয়া কোনটা কত নাম্বার মৌল। একটুখানি তোমরা যে কাজটা করবা, পড়ালেখা শুরুর আগে 30টা অন্তত মৌল মাথায় রাখবা, এবং কিছু কিছু মৌল আছে যেগুলো তোমার পড়তে পড়তে মাথার মধ্যে ঢুকে যাবে। যেমন আমাদের সর্বশেষ মৌল হচ্ছে পর্দা সারণীর ক্ষেত্রে ওগানেশন, প্রোমিথিয়াম যেটা হচ্ছে 61 নাম্বার মৌল, টেকনেশিয়াম যে মৌলটা হচ্ছে 43 নাম্বার মৌল, এবং সিলভার যেটা হচ্ছে 47 নাম্বার মৌল, তারপরে ইউরেনিয়াম মৌল আছে, তারপরে হচ্ছে কি নেপচুনিয়াম মৌল আছে। এই মৌলগুলো আছে, যে মৌলগুলো আমাদের প্লাটিনাম, লেড, এই মৌলগুলো হচ্ছে একটুখানি মাথার মধ্যে কি হয়ে যাবে, অটোমেটিক সেট হয়ে যাবে, এবং তাদের ভর সংখ্যা আমাদের মাথার মধ্যে থেকে যাবে। সো একটুখানি ভাইয়া পড়ালেখার মধ্যে থাকতে হবে, কারণ ভাই দেখো তুমি যদি এই মোমেন্টে চাও যে ভাইয়া
তুমি ক্রিকেটার হবা, তুমি ডান্সার হবা, বা তুমি নাটক করবা, এগুলো কিন্তু তোমার এই মোমেন্টে আর সম্ভব নয়। এখন বলতে পারো ভাই কেন সম্ভব নয়, আমার পক্ষে তো সম্ভব। হ্যাঁ ভাই সম্ভব, বাট ম্যাক্সিমাম পোলাপানদের ক্ষেত্রে এটা আর সম্ভব নয়। আমাদের বাবা মা আমাদের একটা ব্যারিয়ারের মধ্যে রেখে দিয়েছে যে পড়ালেখা করলে হয়তো বা আমার সন্তান ভালো কিছু করতে পারবে। সো ভাই যেহেতু আমার হাতে অন্য কোনো আর অপশন নাই, সো আমি কেন ভাই এই কাজটা ডেডিকেটেড দিয়ে করবো না? যদি আমি এই কাজটাকে ডেডিকেটেড দিয়ে করি, আমি এটার সর্বোচ্চ শিখরে পৌঁছা দিতে পারবো এবং আমি আমার বাবা মার মুখে হাসি ফোটাতে পারবো। সো ভাইয়া যেহেতু আমার উপর এটা অর্পিত হয়েছে, যেহেতু আমার এটা দায়ভার নিতে হবে, সো আমি এটার দায়ভার নিব এবং নিয়ে আমি আলটিমেট গোলে পৌঁছা যাব। এই লক্ষ্যটা তোমাকে থাকতে হবে এবং তোমার সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভাই আত্মবিশ্বাস। তোমাকে ট্রাস্টেড পারসন হতে হবে, নিজের ওপর সেলফ কনফিডেন্স রাখতে হবে যে আমি পারবো, আমার দ্বারাই সম্ভব হবে। এবং মহান রব্বুল আলামিন তখনই কিন্তু তোমার উপর একটা বিষয় দায়িত্ব অর্পণ করে দিয়ে থাকে যখন তুমি সেটার উপযুক্ততা অর্জন করো, তার আগে কিন্তু কখনোই তোমার উপর দায়িত্ব অর্পণ করে দেয় না। যার কারণে ভাইয়া তোমাকে কি করতে হবে, এটা একটু নিজ মনে নিজ খেয়ালে তোমাকে কি করতে হবে, নিজে থেকে নিজের কনফিডেন্স গ্রো আপ করে নিজে একটু পড়ার টেবিলে সময় দিতে হবে। লাস্ট মোমেন্টে এসে ভাই পড়ার টেবিলে তোমাকে সময় দিতেই হবে, কারণ না হলে পরীক্ষার হলে তোমার একবারে কি একটা যাতা অবস্থা হয়ে যাবে। কিন্তু তোমার এই লাস্ট মোমেন্টে অনেকগুলো পড়ালেখা, আর এই পড়ালেখাকে গুছায় দেওয়ার দায়িত্ব নিয়েছি কিন্তু আমরা। যার কারণে কিন্তু আমরা রেগুলার বেসিসে তোমাদের এই ফ্রি ক্লাসগুলো চালাচ্ছি। তোমরা যারা এই ফ্রি ক্লাসগুলো করতেছে এবং তোমাদের ফ্রেন্ডদেরকেও একটু ফ্রি ক্লাসগুলো করার সুযোগ করে দিবা। এই কারণে সবাই কি করবা, একটু ভাইদের কষ্টের দিকটা বিবেচনা করে কি করবা ভাইয়া, একটু ক্লাসটা সবাই শেয়ার দিয়ে দিবা। ওকে আচ্ছা, ইনশাআল্লাহ ভাইয়া সবার জন্য দোয়া থাকলো, ইনশাআল্লাহ তোমরা পারবা, এতটুকু বিশ্বাস আমার আছে, ইনশাআল্লাহ তোমরা সবাই পারবা। ওকে 6 বলতেছো, আচ্ছা 6 বলতেছে, পোলাপান 6 বলতেছে কেন? আরে পোলাপান 6 বললে হবে, আসেন দেখি। নিকেল হচ্ছে 28 নম্বর মৌল, অনেকেই বলে দিয়েছিল 28 নম্বর মৌল। তাহলে কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d 4s2, তাহলে আমার 20টা হয়ে গেল। আর এখানে থেকে 8টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন অর্থাৎ 3d কি বলছে যে ডি অরবিটালে, মানে এই 3d এর মধ্যে দেখছি আমি 8টা ইলেকট্রন আছে। 8টা ইলেকট্রন যদি থাকে তাহলে দেখেন এখান থেকে কি হবে 1 2 3 4, এই যে 1 2 3 4 5টা আছে, তাহলে 8টা যদি ইলেকট্রন থাকে 1 2 3 4 5, 5টা গেল। এই যে 6 নাম্বার 7 নাম্বার, এই যে 8 নাম্বার গেল। ভাই দেখেন তোমাকে বলেছে বিজোড় ইলেকট্রন রে পোলাপান, বিজোড় ইলেকট্রন বলেছে। কখনোই তো ডি অরবিটালে ভাইয়া 6টা বিজোড় সংখ্যক ইলেকট্রন দেখা যায় না রে ভাই, কেমনে হয় এটা? তাহলে ডি অরবিটালের মধ্যে আমরা বিজোড় দেখতেছি কয়টা ভাইয়া, বিজোড় দেখতেছি ভাই এখান থেকে, বিজোড় দেখতেছি এখান থেকে ভাই কি হচ্ছে, এই যে 2টা বিজোড় ইলেকট্রন দেখা যাচ্ছে, মানে অযুগ্ম অবস্থায় আছে। যার কারণে আমাদের কি হবে, কাঙ্ক্ষিত আনসার কি হবে পোলাপান, সবাই আনসার দেন। পারমাণবিক সংখ্যা, নিকেল এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 28। হ্যাঁ 28। ভাইয়া 6 দিচ্ছেন কেন আপনারা? 6 কেমনে পারেন আপনারা? 8টা কেমনে হয়? সি নাম্বার কেমনে হয় আপনাদের? এই যে ভাই দেখেন এটা কিন্তু একটু ক্রিটিক্যাল কোশ্চেন। 2টা হবে আমাদের কি ভাইয়া, কাঙ্ক্ষিত আনসার হয়ে যাবে 2টা, কাঙ্ক্ষিত আনসার হয়ে যাবে 2টা। বোঝা গেছে? বোঝা গেছে সবার? এই তো জোস, সবাই আনসার পাচ্ছে। মিস্টেক ভাই, মিস্টেক হবে, এখানে মিস্টেক করো ভাই, বাট পরীক্ষার হলে মিস্টেক করা যাবে না। এখানে ভুল করে, ভুল থেকে শিক্ষা গ্রহণ করে তোমাকে পরীক্ষার হলে বসতে হবে, এটাই বাস্তবতা। আমরাও আগে থেকে সবকিছু জানতাম না, ধীরে 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 নিজেকে গ্রো আপ করে আমরা এই পজিশনে এসেছি। নিজে নিজে তো তোমাদেরকে এভাবে গ্রো আপ করে করে সামনের দিকে আসতে হবে, এটাই বাস্তবতা, এটাই রুলস, এভাবেই হয়ে আসছে, এভাবেই হবে। সো নিজেকে একটু মডিফাই করো, নিজেকে একটু জানার চেষ্টা করো, একটু সময় দাও, তাহলে দেখবা সবকিছু ইজি হয়ে গেছে তোমার জীবনটা। ওকে এই তো জোস, সবাই আনসার করে ফেলেছে, জোস ধুমাইছে আনসার করতেছে, এ নাম্বার এ নাম্বার। ওকে জোস, আসেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন দেখেন, নেক্সট কোশ্চেন কি বলেছে, কুমিল্লা বোর্ডে আসা কোশ্চেন, জাল পাসপোর্ট শনাক্তকরণে। এখন কিন্তু জাল পাসপোর্ট, জাল নোট, এগুলার ভাই বহুত বহুত ব্যাপক ব্যবহার শুরু হয়ে গেছে, কারণ বর্তমান পরিস্থিতিটাই এরকম তোমাদেরকে বানিয়েছে, অনেক সময় এরকম বানায় দেয়। সো দেখেন কি বলছে ভাই, জাল টাকা এবং জাল পাসপোর্ট শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হবে? সবাই একটু আনসার করতে দেখি, জাল টাকা আর জাল পাসপোর্ট শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? সবাই দেখি কে কে আনসার করতে পারেন আপনারা, দেখা যাক কে কে আনসার করতে পারে যে ভাই জাল টাকা আর জাল পাসপোর্টের এই বিষয়ে কারা কারা অভিজ্ঞ। একটু দেখি কোন রশি ব্যবহার করা যেতে পারে, একটুখানি আমাকে বলেন দেখি, জাল টাকা জাল পাসপোর্ট শনাক্তকরণে কোনটা ব্যবহার করা হবে? সবাই একটু আমাকে আনসার দেওয়ার চেষ্টা করেন দেখি, সবাই একটু আনসার দেওয়ার চেষ্টা করেন দেখি আমাকে।
আচ্ছা, জাল টাকা এবং জাল পাসপোর্টের এই বিষয়টা শুধুমাত্র আমরা একটা বিষয় দেখেই ক্ষান্ত থাকবো না। আমি এখানে যে কয়টা রশি দেওয়া আছে সব কয়েকটা রশির আমি ব্যবহার আপনাদেরকে এখানে জানাই দিব। যেমন দেখেন, জাল টাকা জাল পাসপোর্ট আপনাদের এখানে কোশ্চেন আনসার করতে বলেছে। সো আপনারা একটু আনসার করতে থাকেন, আমি বাকি রশিগুলোর একটু ব্যবহার দিয়ে দিচ্ছি এবং আপনারা এখান থেকে আনসার পেয়ে যাবেন। এটা হচ্ছে গামা রশি। গামা রশিটা যে কাজে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ক্যান্সার যে আছে, ক্যান্সার এর রোগ নির্ণয়ের ক্ষেত্রে, ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় থাকে। শুধু ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে না, এটা আরো ব্যবহার করা হয় থাকে তোমার, সেটা হয় থাকে কি অণুজীব, অর্থাৎ খাদ্যের মধ্যে যে অণুজীবগুলো আছে না, ব্যাকটেরিয়া অণুজীব, এটা নির্ণয় করার ক্ষেত্রেও কি হয় থাকে এই গামা রশিটাকে ব্যবহার করা হয় থাকে। তারপরে এক্স রে রশি যে আছে, এই এক্স রে রশিটা কি হয় থাকে তোমরা জানো, অনেক সময় তোমাদেরকে বলে থাকে মেডিকেলের ক্ষেত্রে যে ভাইয়া চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে বলে থাকে যে এক্স রে করতে হবে, তোমার বডিটা কি করতে হবে, এক্স রে করতে হবে, এক্স রে করে দেখতে হবে। মানে কি যে তোমার প্রতিচ্ছবি অর্থাৎ ভিতরের প্রতিচ্ছবি, ভিতরের কি করে থাকে ভাই, ভিতরের প্রতিচ্ছবি যে আছে, এই ভিতরের প্রতিচ্ছবি কি হয় থাকে ভাইয়া, যে তোলার ক্ষেত্রে কি হয় থাকে এটা তোমার কাজ করে থাকে। ভিতরের প্রতিচ্ছবি তোলার ক্ষেত্রে কি হয় থাকে ভাইয়া, এটা কাজ করে থাকে। এন্ড দেন ভাইয়া এখান থেকে আমি একটা কোশ্চেনের আনসার দিব না, সেই কোশ্চেনটার আনসার আপনারা দিবেন, আর আমি এখান থেকে আরেকটা আনসার দিব। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখেন ভাই লাস্টেরটা, সেটা হচ্ছে সরি, আমি এখানে যেটার আনসার দেবো সেটা হচ্ছে আইআর রশি, বা যেটাকে বলে থাকি আমরা অবলোহিত রশি। এই অবলোহিত রশি যে রয়েছে, এই অবলোহিত রশির ব্যবহারটা আমরা দেখবো, যেটা হচ্ছে রিমোট কন্ট্রোল যে আছে, এটা কি হয় থাকে রিমোট কন্ট্রোল। অর্থাৎ আমরা অনেক সময় কি করে থাকি, এসিতে রিমোট ব্যবহার করে থাকি, তারপরে টিভিতে রিমোট ব্যবহার করে থাকি। এগুলো কিন্তু তোমরা যদি কি করে থাকো, একটা রিমোট নিয়ে থাকো, রিমোট নিয়ে যদি তুমি তোমার ফোনটার ক্যামেরা অন করে যদি তুমি বাটন চাপ দাও, তাহলে তুমি দেখতে পারবা ভাই ওখানে একটা করে কি হচ্ছে, আলো বা আভা দেখা যাচ্ছে, অর্থাৎ যেটা আমরা দৃশ্যমান চোখে দেখি না, বাট আইআর রশিটা কিন্তু ক্যামেরার মধ্যে ধরা পড়ে থাকে। সো রিমোট কন্ট্রোলের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। তারপরে হচ্ছে ভাই সেন্সর পালস এর ক্ষেত্রে ব্যবহার করা হয় থাকে। তারপর ফিজিওথেরাপিতে ব্যবহার করা হয় থাকে, ফিজিওথেরাপি যেটা হয়েছে ফিজিওথেরাপিতে ব্যবহার করা হয় থাকে। তারপর অপটিক্যাল ফাইবার যেটা হয়েছে অপটিক্যাল ফাইবার যোগাযোগে ব্যবহার করা হয়। অপটিক্যাল ফাইবার যোগাযোগের ক্ষেত্রেও কি কিন্তু কি করা হয় যে ভাইয়া এটা ফাইবারের যোগাযোগের ক্ষেত্রেও ব্যবহার করা হয় থাকে। এখন ভাই দেখো আমরা মোটামুটি সবগুলাই দেখে ফেলেছি, বাট গামা রশিও দেখেছি, এক্স রে রশিও দেখেছি, আইআর রশিও দেখেছি, বাট জাল টাকা জাল পাসপোর্ট শনাক্তকরণের ক্ষেত্রে দেখি নাই। তার আনসার কি হবে, একবারে সুন্দর মতো ইউভি রশি হয়ে যাবে। কি হয়ে যাবে, ইউভি রশি হয়ে যাবে। যে ভাইয়া ইউভি রশিটা দিয়ে কি করা হয়, ইউভি রশি দিয়ে আমাদের কি হয় থাকে ভাইয়া, যে জাল টাকা এবং জাল পাসপোর্ট শনাক্তকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয় থাকে। এখন শুধুমাত্র এই জাল টাকা জাল পাসপোর্ট তৈরি মানে শনাক্তকরণের ক্ষেত্রে এটা ব্যবহার হয় এরকমটা না, এটা ভিটামিন ডি যে রয়েছে, ভিটামিন ডি প্রস্তুতির ক্ষেত্রেও ব্যবহার করা হয়। ভিটামিন ডি যে আছে, এই ভিটামিন ডি প্রস্তুতির ক্ষেত্রেও ভিটামিন ডি এটাও কিন্তু চলে আসতে পারে। ভিটামিন ডি প্রস্তুতি যে রয়েছে, ভিটামিন ডি প্রস্তুতির ক্ষেত্রেও কি হয় থাকে এটাকে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, সো এবং ভাইরাস যে আছে, এই ভাইরাস নির্মূলে ও ব্যবহার করা থাকে। ভাইরাস নির্মূল যে রয়েছে, ভাইরাস নির্মূলে ও ব্যবহার করা হয় থাকে। সো এইগুলা ব্যবহার একটু যদি তোমার জানা থাকে, তাহলে কোশ্চেনগুলো আনসার করা তোমার জন্য খুবই ইজি হয়ে যাবে। আশা করি তোমরা সবাই এই কোশ্চেনটা আনসার করে ফেলেছো। সো দেখি তোমরা কে কে আনসার করতে পারলো আজকের এই কোশ্চেনটা। আজকের এই কোশ্চেনটা তোমরা কে কে আনসার করে ফেলেছো, দেখা যাক কে কে আনসার করেছেন আপনারা। এই তো হিমেল ভাইয়া, আপন খান সবাই আনসার করে দিয়েছে যে ভাইয়া এটার আনসার আমাদের কি হবে, যে ইউভি হবে। ভাই আমি এখানে যত কয়টা রশি আছে আমাদের সব কয়টা রশির কিন্তু আমি একবার ইন ডিটেলস ব্যবহার আপনাদেরকে এখান থেকে বলে দিয়েছি। সো ইনশাল্লাহ আপনাদের আর এখান থেকে কোনো প্রবলেম হবে না। ওকে, আচ্ছা আসেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করি। নেক্সট কোশ্চেনে আমরা জাম্প করি। নেক্সট কোশ্চেন দেখেন একটুখানি কি বলেছে আমাদের, এই যে ভাই রশির ব্যবহার থেকে আমাদের কোশ্চেন কিন্তু চলে আসতেছে। চট্টগ্রাম বোর্ডে আমাদের কিন্তু এই কোশ্চেনটা চলে এসেছে। বলেছে কি ওয়াইফাই, যেটা আমরা সবাই এখন কি করে থাকি, ব্যবহার করে থাকি, এবং এখন বর্তমানে একটা ট্রেন্ড হয়ে গেছে, গ্রামে দাও ওয়াইফাই আরো হয়ে যাবে ঘটনা, যতগুলো হচ্ছে এখন। সেই ওয়াইফাই এর কি বলছে ভাই, কোন অঞ্চলে তড়িৎ চুম্বকীয় বিকিরণের ব্যবহার কি হয়ে থাকে, ব্যবহার হয়ে থাকে। এটা কিন্তু অনেক ট্রোল হয়ে গেছে যে ভাইয়া গ্রামে ওয়াইফাই দেওয়ার কারণে কিন্তু বহুত ঘটনা ঘটে গেছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই মনে হয় তোমাদের এই কোশ্চেনটা চলে এসেছিল। ওকে, সো এরা মনে হয় আগে আন্দাজ করেছিল যে এটা একটা ভাইরাল হবে, সো ভাইরাল টপিক আমরা দিয়ে দিব। ওকে, আচ্ছা দেখি তোমরা কে কে আনসার করেছো। হিমেল ভাইয়া আনসার দিয়ে দিয়েছে। ওকে, দেখি কে কে পারেন।
ওকে দেখেন এখানে বলছে ওয়াইফাইতে কোন অঞ্চলে তড়িৎ চৌম্বকীয় বিকিরণ হয়। আমি ইতিমধ্যে আপনাদেরকে এখান থেকে আনসার করে দিয়েছি অতিবেগুনি বা ইউভি আমরা যেটাকে বলি, আর অবলোহিত যেটা রয়েছে আইআর, এর ব্যবহার আমি প্রিভিয়াস কোশ্চেনে আপনাদেরকে দিয়ে দিয়েছি। সো এখান থেকে আমার একটা কোশ্চেনের আনসার দেওয়া হয়নি, সেটা হচ্ছে রেডিও ওয়েভ আর হচ্ছে মাইক্রোওয়েভ। সো রেডিও ওয়েভটা কি হয় থেকে ভাইয়া? সো এই দুটো হওয়ার তো চান্স নাই, এই দুটো হওয়ার কোনো চান্স নাই। এখন রেডিও ওয়েভ যে রয়েছে, রেডিও ও টেলিভিশন যে সিগন্যাল, রেডিও ও টেলিভিশনের সিগন্যাল, টেলিভিশন এ সিগন্যালের ক্ষেত্রে ব্যবহার করা হয় সিগন্যাল এর ক্ষেত্রে ব্যবহার করা হয় ও এখান থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয় ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজ, অর্থাৎ এমআরআই যন্ত্রে কিন্তু কি করা হয় থেকে রেডিও তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করা হয় থেকে, যেটা অনেকবার কিন্তু পরীক্ষায় চলে আসছিল এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড দেন মাইক্রোওয়েভ যে আছে, মাইক্রোওয়েভটা যে কাজে ব্যবহার করা হয় সেটা হচ্ছে ওয়াইফাই যে আছে, এই ওয়াইফাইতে সংযোগ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় থেকে, এবং রান্নার অর্থাৎ মাইক্রো ওভেন যে রয়েছে, ওভেনে কি করা হয় থেকে, মাইক্রো ওভেনে এই যে আমাদের ভাইয়া ওয়াইফাইটাকে মাইক্রোওয়েভ তরঙ্গদৈর্ঘ্য ব্যবহার করা হয় থেকে। হ্যাঁ, আরো দাও গ্রামে ওয়াইফাই। ওকে, সো এখান থেকে আমরা বুঝে গেলাম যে ভাইয়া কি হচ্ছে আমাদের মাইক্রো ওভেনে এটা ব্যবহার করা হয়ে থাকে। ওকে, এবং মোবাইল ফোন সিগন্যাল যে রয়েছে, মোবাইল টাওয়ার এবং মোবাইল ফোন সিগন্যাল, মোবাইল টাওয়ার যে রয়েছে, মোবাইল টাওয়ারে কিন্তু মোবাইল টাওয়ার এবং মোবাইল ফোন সিগন্যাল, টাওয়ার ও মোবাইল ফোনের সিগন্যাল, যে রয়েছে সিগন্যাল, এর ক্ষেত্রে কিন্তু কি করা হয়, এই মাইক্রোওয়েভ তরঙ্গদৈর্ঘ্যটা ব্যবহার করা হয়। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার আমাদের ওয়াইফাইতে কোন অঞ্চলে তড়িৎ চৌম্বকীয় বিকিরণ ব্যবহার করা হয়। আশা করি তোমরা সবাই এই কোশ্চেনটার আনসার বুঝে গেছো। ওকে ওকে ওকে, আচ্ছা আসেন তাহলে দেখি আমরা নেক্সট কোশ্চেনে আমাদের কি আসতেছে। আশা করছি সবাই এই কোশ্চেনটা তোমরা সবাই বুঝে গেছো। আসেন নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট এই যে ভাইয়া দেখেন, নেক্সট কোশ্চেনও কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যে ভাইয়া আপাতিত রশ্মি কি বলেছে। আপনি মনে করেন কোনো কিছুর উপর একটা রশ্মি ফেলতেছেন, এই রশ্মিটা কি হচ্ছে আপাতিত রশ্মি, কোনো কিছুর উপর একটা ফেলতেছেন সেটাই হচ্ছে কি আমাদের আপাতিত রশ্মি না, সেটাই কি আমাদের আপাতিত রশ্মি না। ভাইয়েরা তোমরা কিন্তু ক্লাসটা শেয়ার করতেছো না, পোলাপান তোমরা যারা আছো তোমরা কিন্তু ক্লাসটা শেয়ার করতেছো না। এটা কোনো কথা হইলো? ভাইয়া এত কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নিচ্ছে আর তোমরা ক্লাসটা শেয়ার করতেছো না, তাহলে কেমন হয়ে যায় না? দেখো কি বলছে ভাইয়া, আপাতিত রশ্মি। কি করতেছি আমি? আপাতিত রশ্মি, অর্থাৎ কোনো একটা রশ্মি আমি কোনো কিছুর উপর ফেলতেছি, অর্থাৎ এইটা একটা বস্তু, এই বস্তুর উপর আমি কি করতেছি, একটা রশ্মি ফেলতেছি, যে রশ্মিটা কি ভাইয়া ইউভি রশ্মি, বা আমরা যেটাকে বলে থাকি অতি বেগুনি রশ্মি। এখন অতি বেগুনি রশ্মি এটা, এখন অতি বেগুনি রশ্মি দিয়ে আমরা কি করছি কিছুক্ষণ আগে ভাই, জাল টাকা নাকি আসল টাকা সেটা আমরা কি করতে পারি, শনাক্ত করতে পারি। এখন জাল টাকা এবং আসল টাকা আমি শনাক্ত করলাম কিসের মাধ্যমে ভাই, এই ইউভি রশ্মিটা এর ক্ষেত্রে রেঞ্জ হয় থেকে 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার হয় থেকে। বাট এখানে ফসফোর নামক এক ধরনের পদার্থ ব্যবহার করা হয়, রাসায়নিক পদার্থ ব্যবহার করা থাকে, ফসফোর নামক এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা থাকে। এবং হিলিয়াম যে রয়েছে, হিলিয়াম এখানে কি হয় থাকে, ফসফোরের উৎস বা ইউভি রশ্মির, হিলিয়াম এখানে কি হয় থাকে, ইউভি রশ্মির উৎস হিসেবে কাজ করে থাকে, রশ্মির উৎস হিসেবে কাজ করে, উৎস হিসাবে কি করে থাকে ভাইয়া, উৎস হিসাবে কাজ করে থাকে। হিলিয়াম এখানে কি হয়ে থাকে, ইউভি রশ্মির উৎস হিসেবে কাজ করে থাকে। এবার ফসফোর নামক এক ধরনের পদার্থ ব্যবহার করা হয় থাকে, যে ক্ষেত্রে তোমার কি হয় থাকে ভাইয়া 230 থেকে 375 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি কি হয় থাকে ভাইয়া এখানে ব্যবহার করা হয় থাকে। এবং এইখানের মধ্যে 280 থেকে 375 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য, এইখানের মধ্যে ফসফোরের একটা কারেন্সি ব্যবহার করা হয় থাকে এই যন্ত্রের মধ্যে। এই যন্ত্রের মধ্যে কি হয় থাকে, আসল নোট এবং নকল নোট ডিজাইন করার জন্য, অর্থাৎ আইডেন্টিফাই করার জন্য 230 থেকে 375 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোক কি হয় থাকে ভাই ব্যবহার করে আমাদের এখান থেকে কি হয় থাকে, আইডেন্টিফাই করা হয় থাকে, অর্থাৎ আসল টাকা। এখন আসল টাকা না নকল টাকা, এখান থেকে কি হবে, রশ্মি একটা বিকিরিত হবে। এখন রশ্মিটা বিকিরিত হওয়ার পর তো অবশ্যই মানুষের চোখে কি হবে, দৃশ্যমান হবে। মানুষের চোখে যদি দৃশ্যমান হয়, মানে মানুষ যদি দেখতে পারে, তাহলে কি কোন রশ্মি বলবো, এই রশ্মিটা যে বিকিরিত হবে, এই রশ্মিটা কি হবে, দৃশ্যমান রশ্মি হবে না। আর দৃশ্যমান রশ্মি মানে কি, আমরা স্বচক্ষে দেখতে পারবো, আর স্বচক্ষে দেখা মানে তার রেঞ্জটা আমরা কত জানি, যেটা হচ্ছে কি, যে রঙগুলো কি হয় থাকে, বেনি আস হ কলা, বেনি আস হ কলা, অর্থাৎ
বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই আলোগুলোর মধ্যে আমরা দেখতে পারবো। যেটা রেঞ্জটা হয় থেকে কত ভাইয়া? যেটা রেঞ্জটা হয় থেকে 380 থেকে 780 ন্যানোমিটার। সো আমরা এখান থেকে বলতে পারবো আমাদের এখানে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কোনটা হবে ভাইয়া? 10 থেকে 380। না রে ভাই, 10 থেকে 380 তো কি হয় থেকে? আপাতিত রশ্মির ইউভি রশ্মি যে আছে এই অতি বেগুনি রশ্মিটার হয় থেকে। সো আমরা এটা বলতে পারবো না। দৃশ্যমান এই যে ভাই আমরা পেয়ে গেছি 380 থেকে 780 ন্যানোমিটার, বাট এগুলো তো আমাদের ব্যবহার করা হয় না। সো ফ্যান্টাস্টিক ভাবে আমাদের এই কোশ্চেনের আনসার কি হয়ে যাচ্ছে? এই কোশ্চেনের আনসার আমাদের বি নাম্বার হয়ে যাবে। ওকে, বি নাম্বার আমাদের হয়ে যাবে। আশা করি তোমরা সবাই এই কোশ্চেনটা বুঝতে পারছো। সবাই একটু ভাইকে বলো তো যে সবার কাছে এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা, এবং ভাইয়া কোশ্চেনটার কোন কোন পয়েন্টগুলো তোমার জানা জরুরি এবং কোন কোন পয়েন্ট থেকে তোমাকে হিট করতে হবে। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। একটুখানি ভাইকে বলো যে সবাই তোমরা ঠিকঠাক ভাবে বুঝতে পারলা কিনা। এই তো সামিয়া আনসার দিয়েছে যে ভাইয়া বি নাম্বার হবে, বি নাম্বার হবে। ওকে, এটা কি ক্লাস? আচ্ছা ভাই, এটা হচ্ছে তোমার কেমিস্ট্রি ক্লাস। যারা এইচএসসি 25 ব্যাচ আছে এবং 26 ব্যাচ আছে তাদের জন্য আমাদের এই ক্লাসটা। ওকে, আসেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করব। নেক্সট কোশ্চেন দেখেন, নেক্সট কোশ্চেন কি বলেছে? বলে দিয়েছে আইআর রশ্মি বা অবলোহিত রশ্মিটা কি জিনিস সেই বিষয়টা তোমাকে বলে দিয়েছে যে ভাই আইআর রশ্মি কি, বা আমরা বলতেছি অবলোহিত রশ্মিটা কি। অবলোহিত রশ্মি কি? অবলোহিত রশ্মি, এই অবলোহিত রশ্মির কাজ কি? অবলোহিত রশ্মি। সবাই একটু আনসার করতে দেখি ভাইয়া, অবলোহিত রশ্মিটা কি হবে? একটুখানি সবাই আমাকে আনসার করার চেষ্টা করো তো দেখি, একটুখানি আনসার করার চেষ্টা করো তো দেখি। দেখো, আচ্ছা ভাই এটা হচ্ছে কেমিস্ট্রি ক্লাস। ওকে জি ভাইয়া, ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। আসেন তাহলে আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে আমরা চলে যাচ্ছি। দেখেন নেক্সটে আমাদের বলছে যে আইআর রশ্মি। দেখেন ভাই আইআর রশ্মিটা বা অবলোহিত রশ্মিটা আসলে কি কাজ করে থাকে আমাদের সে বিষয়টা আমাদেরকে জানতে হবে। আইআর রশ্মিটা আমাদের যে কাজগুলো করে থাকবে সেই কাজটা একটুখানি দেখেন। না ভাই এটা মানবিকের ক্লাস না। ওকে, আসেন তাহলে দেখি আমরা এখানে এটা কি কাজ করে থাকে। সেটা হচ্ছে ভাই দেহের তাপমাত্রা হ্রাস করে। এটা কি দেহের তাপমাত্রা আমাদের হ্রাস করে থাকে? রক্ত সঞ্চালন হ্রাস করে। এই আইআর রশ্মিটাকে চিকিৎসা বিজ্ঞানে কিন্তু অনেকভাবে ব্যবহার করা হয় থাকে। থার্মাল যে আছে, থার্মাল প্রসেসের ক্ষেত্রে, তারপরে হচ্ছে এখান থেকে আমাদের মস্তিষ্কের ক্ষেত্রে টিউমার হবে কিনা, তারপরে সদ্য তোমার ভূমিষ্ঠ হওয়া সন্তান যে আছে এদের মস্তিষ্কের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, এই সবগুলো বিষয় কি করে থাকে? আইডেন্টিফাই করে দিয়ে থাকে এই আইআর রশ্মির মাধ্যমে। এখন দেহের তাপমাত্রা হ্রাস করে দিয়ে থাকে কি এই আইআর রশ্মি? এনজাইমের কার্যকারিতা হ্রাস করে। এটা মোটামুটি একটা মুখস্থ টাইপের কোশ্চেন, বাট এটা এনজাইমের কার্যকারিতা হ্রাস কখনোই কি করে না? করে না। এবং রক্ত সঞ্চালন হ্রাস করে না ভাই। আমরা আমাদের শরীর থেকে অনবরত একটা রশ্মি কিন্তু নির্গত হয়। তোমাদের এভাবেও কোশ্চেন চলে আসতে পারে। আমাদের বডি থেকে অলওয়েজ কিন্তু তাপ উৎপন্ন হয়ে থাকে, অর্থাৎ এই কারণে আমরা শরীরটা দেখি যে ভাই আমাদের উষ্ণ থাকে। এই উষ্ণ থাকার পিছনে যে কারণটা সেটা হচ্ছে এই আইআর রশ্মি। কারণ এই আইআর রশ্মিটা কি হয় থাকে? সচক্ষে আমরা দেখতে পারি না, কিন্তু অলওয়েজ কি হয়ে থাকে? এই আমাদের বডি থেকে উষ্ণতা বের হয়ে যায়, যার কারণে আমরা বলতে পারবো ভাই রক্ত সঞ্চালন হ্রাস করে। ভাই যদি উষ্ণতা আমার বৃদ্ধি করে থাকে যে রশ্মি, সেই রশ্মি কি কখনোই আমাদের কি রক্ত সঞ্চালন হ্রাস করতে পারে না? এটা অবশ্যই বৃদ্ধি করে দিয়ে থাকবে। দেহের তাপমাত্রা কি হ্রাস করবে? তাহলে তো এটা ভাই দেহের তাপমাত্রা হ্রাস করতে পারতেছে না, কারণ আইআর রশ্মি অলওয়েজ আমাদের শরীর থেকে বের হয়ে থাকে, এবং বের হওয়ার মাধ্যমে আমরা যে উষ্ণতা অনুভব করে থাকি এবং রক্তের যে ব্যালেন্সিং এর পার্টটা থাকে এটাও আমাদের নির্ধারণ করে দিকে। যার কারণে দেহের তাপমাত্রা হ্রাস এই জিনিসটাও আমাদের হবে না। তাহলে আমরা বলতে পারবো ধমনী ও শিরার প্রশস্ততা কি হয়ে থাকে যে করার ক্ষেত্রে এটা আমাদের রক্ত সঞ্চালনটাকে বৃদ্ধি করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। ওকে 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 ওকে, এই তো জোস, সবাই আমার কথা বুঝে ফেলেছে যে ভাইয়া এটার আনসার কি হবে। ওকে, এটাই তো আমি চেয়েছিলাম, যাতে সব পোলাপানে একবারে বুঝে যায় যে আসলে ভাইয়া এটা কি রকম হবে। ওকে, আসেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন দেখেন কি বলেছে? কোনটি দৃশ্যমান বর্ণালী? আমরা বর্ণালীর কথা বিগত দিনে বলেছিলাম। বর্ণালীটা আমাদের কি হয়ে থাকে? বর্ণালী আমরা জানি যে বিষয়টা সেটা হচ্ছে বিভিন্ন কি হয়ে থাকে যে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গের এই যে তরঙ্গের যে বিভাজনটা আছে, বিভিন্নভাবে যে তরঙ্গের বিভাজনটা হয়ে থাকে, এই বিভাজনটাকেই বলা হয় থাকে কি ভাইয়া? বর্ণালী বলা হয় থাকে। এখন এই বিভাজনটাকে আমরা বর্ণালী যে বলতেছি, এই বর্ণালীর মধ্যে হাইড্রোজেন বর্ণালী দেখা যায়, যেখানে নিম্ন চাপে এবং উচ্চ তাপমাত্রায় কি হয় থাকে হাইড্রোজেনকে
একটা কি হয়ে থাকে কাচের টিউবের মধ্যে নিয়ে এখান থেকে কি থাকে যে যখন উচ্চ শক্তির বিদ্যুৎ চালনা করা হয় থাকে তখন সেখান থেকে গোলাপি রঙের এক ধরনের আভা সৃষ্টি হয় থাকে। এই আভার ফলে এখানে অনেকগুলো কি হয় থাকে বর্ণের সৃষ্টি হয় থাকে, যেখানে আমরা বর্ণালী লক্ষ্য করতে পারি। হাইড্রোজেন বর্ণালী বা দৃশ্যমান বর্ণালীর কথা তোমাকে এখানে বলেছে যে কোনটি দৃশ্যমান বর্ণালী হবে। এই বর্ণালীগুলোর মধ্যে আমরা এখানে যে কয়েকটা বর্ণালী দেখতে পারি সেই কয়েকটা বর্ণালী আমি একটু আলোচনা করব, এবং তোমরা ইতিমধ্যে আমি এই বর্ণালী সম্পর্কিত পার্ট কিন্তু তোমাদেরকে আলোচনা করে দিয়েছিলাম আমি। সো এটা মানবিকের জন্য না রে ভাই, এটা মানবিকের জন্য না। ওকে, তাহলে দেখেন আমরা এখান থেকে দৃশ্য বর্ণালী যে রয়েছে, বর্ণালী আমরা কি কি দেখেছিলাম যে ভাই বর্ণালী আমরা দেখেছিলাম লাইম্যান বর্ণালী হয় থেকে লাইম্যান সিরিজ আমরা যেটাকে বলি লাইম্যান, তারপরে দেখেছিলাম বামার, তারপরে দেখেছিলাম প্যাশসেন, তারপরে দেখেছিলাম ব্রাকেট, তারপরে দেখেছিলাম ফুন্ট, তারপরে দেখেছিলাম হামফ্রেশ সিরিজ দেখেছিলাম। এখন এই লাইম্যান সিরিজ রয়েছে, লাইম্যান সিরিজটা কি হয় থাকে ভাইয়া, লাইম্যান সিরিজের ক্ষেত্রে যে আলোটা খুবই দেখা যায় বা যে অঞ্চলের মধ্যে চলে সেটা হচ্ছে অতি বেগুনি, কি হয় থাকে অতি বেগুনি হয়ে থাকে। আর বামার সিরিজে হচ্ছে একমাত্র সিরিজ যেটাতে দৃশ্যমান আলো লক্ষ্য করা যায়, কি হয় থাকে দৃশ্যমান আলো লক্ষ্য করা যায়। এবং বাকি যতগুলো আছে এই বাকি সবগুলো হচ্ছে অবলোহিত বা আইআর বলা হয় থাকে, আইআর অথবা বলা হয় কি ভাইয়া অবলোহিত কি হয় থাকে অবলোহিত তরঙ্গদৈর্ঘ্যের আলো এখানে লক্ষ্য করা যায়। সো এইগুলোর ক্ষেত্রে এই বর্ণালীর ক্ষেত্রে প্যাশসেন, ব্রাকেট, ফুন, হামফ্রেশ যেগুলো আছে এই সবাই কি হয় থাকে ভাইয়া অবলোহিত তরঙ্গদৈর্ঘ্যের আলোর মধ্যে কি হয় থাকে তাদের বর্ণালীটা শো আপ করে থাকে। আর লাইম্যান সিরিজ অতি বেগুনি বা ইউভি আলট্রা ভায়োলেট রে এইটার মধ্যে দৃশ্য কি হয় থাকে শো আপ করে থাকে, আর বামার হচ্ছে দৃশ্যমান। তাহলে এর আনসার কি হবে সবার কাছ থেকে এখন কি আমি আশা করতে পারি না যে ভাইয়া আমার আনসার কি হবে? এই তো জোস, সামিয়া, আপন সরকার, আপন, সামিয়া, ওকে, হিমেল ভাইয়া সবাই আনসার দিয়ে দিয়েছে যে ভাইয়া আমাদের এটার আনসার কি হয়ে যাবে, এটার আনসার ফ্যান্টাস্টিক ভাবে আমাদের বামার সিরিজ হয়ে যাবে, লাইম্যানও হবে না, প্যাশসেনও হবে না, ব্র্যাকেটও হবে না। এখন যদি তোমাকে বলতো যে ভাইয়া এখান থেকে মনে করেন লাইম্যান সিরিজ দেয়া নাই, মনে করেন প্যাশসেন, ব্র্যাকেট আর হচ্ছে ফুন সিরিজ দেওয়া আছে, তাহলে এদের মধ্যে পার্থক্য মানে ভিন্ন ধরনের কি দেখা যাবে যে তরঙ্গ দৈর্ঘ্য দেখা যাবে, তাহলে কোনটা হইতো আমাদের? তাহলে কিন্তু আমাদের আমরা বলে দিতাম কি হয়ে যেত, তখন আমাদের হয়ে যাইতো কি ভাইয়া, তখন আমাদের বলতে পারতাম এই বামার সিরিজটা হবে, কারণ এদের মধ্যে কি দেখা যাবে ভিন্নতা লক্ষ্য করা যাবে। ওকে সবাই একটু আমাকে বলেন সবার ক্লিয়ার কিনা, একটুখানি আমাকে বলেন সবার ক্লিয়ার কিনা, একটুখানি ওয়েট করেন, একটু প্রবলেম হয়ে গেছে, একটু টেকনিক্যাল ইস্যু হয়ে গেছে, একটুখানি ওয়েট করেন, আমরা খুব দ্রুতই ব্যাক করতেছি, একটুখানি ওয়েট করেন। একটুখানি ওয়েট করো, আমরা খুব দ্রুতই, ভিডিও আটকে গেছে, আচ্ছা ভিডিও আটকে গেছে দেখছি আমি, একটুখানি অপেক্ষা করো, লাস্ট পর্যন্ত একটু লেগে থাকো। দেখো লাস্টে কিন্তু চমক আছে ভাইয়া, আজকের ক্লাসের লাস্টে কিন্তু চমক আছে। আমি কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র তোমাদেরকে দেখাবো, যেটা হচ্ছে দ্রাব্যতার পার্টের ক্ষেত্রে। আমরা কিছুক্ষণের মধ্যে এই দ্রাব্যতার পার্টে ঢুকবো, ওই দ্রাব্যতার পার্টের মধ্যে আমরা খুবই ইন্টারেস্টিং কিছু জিনিসপত্র দেখতে পারবো। ওকে, আমরা খুব সহজে কিভাবে দ্রাব্যতার ম্যাথগুলো করতে পারি সেই সব বিষয় কিন্তু আমরা দেখে ফেলবো। ওকে, আশা করছি এখন সবকিছু ঠিকঠাক, আসেন আর কোনো প্রবলেম নাই। এখন আমরা শুরু করে দেই। তাহলে আমাদের এখান থেকে আমরা পেয়ে গেছি বামার সিরিজ, আমাদের বামার সিরিজ হচ্ছে এটার আনসার। আসেন তোমরা যারা চলে গেছো একটুখানি, আচ্ছা ভাইয়া নেক্সট ক্লাস এ কোন টপিকটা পড়াবেন প্লিজ? আচ্ছা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ হচ্ছে এখান থেকে এক্সট্রিম কিছু প্রবলেম থাকবে, এই প্রবলেমগুলো আমরা দেখব। ওকে, এখন প্রবলেম নাই। আচ্ছা ক্লাস ক্লিয়ার, আসেন তাহলে ক্লাস যেহেতু ক্লিয়ার তাহলে আসেন আমরা নেক্সট কোশ্চেন এখন চলে যাব।
এই যে ভাইয়া দেখেন নেক্সট কোশ্চেন কি বলেছে, এই যে আপনাদের কিছুক্ষণ আগে আমি বললাম যে ভাইয়া দ্রাব্যতার পার্ট থেকে আপনাদেরকে আমি কোশ্চেন করাবো, সেই দ্রাব্যতার পার্ট থেকে আপনাদের কিন্তু কি হয়ে গেছে, কোশ্চেন চলে এসেছে। সো সবাই একটুখানি দেখেন তো ভাইয়া এই কোশ্চেনটা আপনাদের কি বলেছে এবং একটু বোঝার সবাই চেষ্টা করেন। এখন দেখা যাচ্ছে সবকিছু, আপনি একটু ক্লাসটা থেকে বের হয়ে আবার হচ্ছে জয়েন দেন, তাহলে হচ্ছে আপনি সবকিছু দেখতে পারবেন ঠিকঠাকভাবে। ক্লাসটা থেকে বের হয়ে আপনি আবার জয়েন দেন, তাহলে আপনি ঠিকঠাকভাবে দেখতে পারবেন। ক্লাসটা থেকে বের হয়ে আপনি জয়েন দেন, তাহলে ঠিকঠাকভাবে দেখতে পারবেন আশা করি। দেখেন এখান থেকে আপনার যে কোশ্চেনের এই জায়গার মধ্যে আমাদের অপশন দেওয়া ছিল যে ভাই এইখানের মধ্যে বলা ছিল দ্রাব্যতা, এই পার্টটা হচ্ছে দ্রাব্যতা, এটা হচ্ছে দ্রাব্যতার পার্ট, যেখানে এইখান থেকে মান দেওয়া ছিল আপনার 40 আর এখানে মান দেওয়া ছিল হচ্ছে 60 দেওয়া ছিল। অ্যান্ড দেন এখানে দেওয়া ছিল আপনার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর এখানে ছিল আপনার 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এখানে দ্রাব্যতা দেওয়া ছিল 20। এখন ভাই এখান থেকে এইটা হচ্ছে তাপমাত্রা বলা ছিল। এখন একটুখানি দেখেন ভাইয়া এই কোশ্চেনটা আমরা শর্টকাটে কিভাবে করতে পারবো, এবং আমরা যদি আমাদের কি আসে কোশ্চেনে চলে আসে আমরা কিভাবে করতে পারবো, অর্থাৎ সিকিউতে চলে আসে, তাহলে আমরা এটাকে কিভাবে অ্যাপ্রোচ করবো একটুখানি লক্ষ্য করেন আমার সাথে। দেখেন এখানে বলেছে 200 গ্রাম, কি বলেছে 200 গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণকে, কি বলছে সম্পৃক্ত দ্রবণকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে কি করবে ভাইয়া, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠান্ডা করলে কত গ্রাম অ্যামোনিয়াম ক্লোরাইড ক্লাসিত হবে। ক্লাসিত হওয়া মানে কি ভাইয়া, যে ক্লাসিত হওয়া মানে আমরা জানি অদক্ষেপ করবে, কি করবে অদক্ষিপ্ত হবে। এখন অদক্ষিপ্ত যে আছে বা তলানি জমবে, এখন ভাই কখন আমাদের তলানি জমবে আর কখন তলানি জমবে না বা কি হয়ে যাবে উড়ে চলে যাবে, কখন আমরা এই বিষয়টা দেখতে পারবো। এই বিষয়টা আমরা তখনই লক্ষ্য করতে পারবো যখন আমাদের কি হবে ভাইয়া, যে এখান থেকে 50 থেকে 25 ডিগ্রি অর্থাৎ তাপমাত্রা কমানো হয়েছে। যদি আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাইতো কি হইতো, তাপমাত্রা যদি আমাদের বৃদ্ধি পাইতো তাহলে আমরা যে বিষয়টা লক্ষ্য করতাম সেখানে আমাদের কি করতে হবে, দ্রব্য অ্যাড করতে হবে, কি হবে দ্রব্য অ্যাড করতে হইতো, দ্রব্য অ্যাড করতে হতো। আর যেহেতু আমাদের তাপমাত্রা কি হয়েছে ভাইয়া, তাপমাত্রা হ্রাস করতে হয়েছে, তাপমাত্রা হ্রাস করেছি, যার কারণে এখানে কি করতে হবে আমাদেরকে, তো অদক্ষিপ্ত হবে বা তলানি জমবে, অদক্ষিপ্ত হবে অথবা কি হবে হবে বা তলানি জমবে। এখন ভাই অদক্ষিপ্ত হবে বা তলানি জমবে, তাহলে এখানে কোশ্চেন থেকে আমরা দেখতেছি আমার অদক্ষিপ্ত হবে বা তলানি জমবে। এখন যেহেতু তলানি জমবে, এখন এটাকে আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি, যেমন দেখেন আমাদের 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের কি ছিল ভাই 60-তে ছিল, এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের কি ছিল ভাই 40-তে ছিল। এখন ভাই এখান থেকে যখন এখানে মানে এখান থেকে এখানে যখন আসতেছি তখন আমাদের অদক্ষিপ্ত হচ্ছে কতটুকু ভাইয়া, অদক্ষিপ্ত হচ্ছে এই যে ভাই অদক্ষিপ্ত হচ্ছে আমাদের 60 - 40 মানে কি 20 গ্রাম আমাদের অদক্ষিপ্ত হচ্ছে না, 20 গ্রাম অদক্ষিপ্ত হচ্ছে কিনা আমাকে বলেন, 20 গ্রাম তো অদক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এখন 20 গ্রাম যখন অদক্ষিপ্ত হইলো তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে প্রথম অবস্থায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের কত ছিল ভাইয়া, দ্রাব্যতা ছিল 60, তাহলে এখানে টোটাল দ্রবণ হচ্ছে কত 100 এর মধ্যে কি ছিল 60 না, 100 গ্রাম দ্রাবকের মধ্যে আমাদের কি ছিল যে 60 গ্রাম দ্রব্য ছিল, তাহলে টোটাল হচ্ছে কি এখানে যোগ যদি আমি 100 করে দেই তাহলে আমাদের আসবে কি ভাইয়া 160 গ্রাম এ কি থাকে দ্রব্য থাকে কত ভাইয়া, দ্রব্য থাকে আমাদের কত 160 গ্রামের দ্রব্য থাকে আমাদের 60 গ্রাম। তাহলে এখান থেকে বলতে পারবো যে 200 গ্রাম দ্রবণ যা আছে দ্রবণ 200 গ্রাম দ্রবণের মধ্যে আমাদের 200 গ্রাম যেটা আছে এখান থেকে আমি দেখতে পারবো যে 160 গ্রামে আমাদের দ্রব্য জমা হয়েছে কতটুকু, আমাদের যেহেতু বলছে ক্লাসিত বা অদক্ষিপ্ত লাগবে, যার কারণে আমি কি করবো ক্লাসিত হয়েছে কত ভাই 20 গ্রাম, ক্লাসিত হয়েছে কি দ্রব্য ক্লাসিত হয়, এত দ্রবণ এ ক্লাসিত হয় কত ভাইয়া, ক্লাসিত হয় আমাদের কত ভাইয়া, ক্লাসিত হয় আমাদের 20 গ্রাম। তাহলে 20 গ্রাম যদি ক্লাসিত হয় তাহলে 200 কি হবে 200 গ্রামের মধ্যে আমাদের কি হবে 200 গ্রাম দ্রবণের মধ্যে ক্লাসিত হবে কত 20 ইন্টু হচ্ছে 200 বাই কি হচ্ছে 160। তাহলে এখান থেকে 0 0 কাটা, এখান থেকে আমি 2 2 4 বলতেছি, তাহলে 4 4, তাহলে এখানে উপরে থাকতেছে 100 বাই হচ্ছে কত 4 অর্থাৎ 4 25 100। সো এখান থেকে আমি যদি আমাদের কি হয় থেকে ভাই নরমাল প্রসেসে যদি ম্যাথ করতে হয় তাহলে আমরা এইভাবে করব, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে শর্টকাট ওয়ে ইউজ করতে হবে। সো শর্টকাট ওয়েটা একটুখানি দেখেন যে ভাই এমসিকিউ তে আমরা শর্টকাটটা কিভাবে করব। এখানে আমার দুইটা দ্রাব্যতা দেওয়া আছে, এটা হচ্ছে আমার কি ভাই শুরুতে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে এটা হচ্ছে S1, পরেরটা কি ভাই আমার S2। তাহলে এটা শর্টকাটটা হচ্ছে এরকম যে ভাইয়া অদক্ষিপ্ত এই শর্টকাটটা কি ভাইয়া যে S1 - S2, S1 - S2 এর মডুলাস করবেন বাই 100 প্লাস কি করবেন S1 ইনটু হচ্ছে কি ভাই দ্রবণের ভর, তাহলে দ্রবণের ভর আমার কত দেওয়া আছে ভাই, দ্রবণের ভর দেওয়া আছে 200, দ্রবণের ভর আমার দেওয়া আছে। তাহলে আমি এখান থেকে যদি ওইটা শর্টকাট ইউজ করি তাহলে S1 এর মান কত দেওয়া আছে আমাদের ভাইয়া 60 মাইনাস কি ভাই 40 এর মডুলাস
40 এর মডুলাস বাই হচ্ছে কি 100 প্লাস S1 এর মান কত, এই যে ভাই 60 ইন্টু কত আমার ভাইয়া 200, কারণ কি 200 হওয়ার কারণ কি, এই যে আমাদের দ্রবণের ভর 200, তাহলে আমি এখান থেকে পাচ্ছি নিচে 160, উপরে পাচ্ছি 20 ইন্টু পাচ্ছি 200, তাহলে ক্যালকুলেশন করলে এই 0 যদি কাটে দেই 2 দুগুণ 4, এই 4 যদি এখানে যায় আর এখানে 100 বাই কি হচ্ছে 4 চলে আসতেছে, যার কারণে আসতেছে 25। জাস্ট চোখের দেখায় আমরা কিন্তু এই কোশ্চেনগুলোর আনসার করতে পারবো। তোমরা যখন খুবই একবারে ছোট কালের বাচ্চা লেভেলে ছিলা, মানে কি যখন একবারে একাডেমিক লেভেলে ছিলা, তখন কি করছিলা ভাইয়া, একবারে একাডেমিক বলতে ফার্স্ট ইয়ারে যখন ছিলা, ঠিক তখন তোমরা অনেক বড় করে এই ম্যাথটা করছিলা, বাট আমরা খুব সহজে কিন্তু এই ম্যাথটাকে আনসার করতে পারি। সবাই একটু ভাইয়াকে বলো যে সবাই তোমরা বুঝতে পারছো কিনা, একটুখানি সবাই ভাইয়াকে বলো সবাই এই বিষয়টা বুঝতে পারছো কিনা, একটুখানি সবাই ভাইয়াকে বলো সবাই এই কোশ্চেনটা বুঝতে পারছো কিনা, একটুখানি ভাইয়াকে বলো সবাই এই কোশ্চেনটা বুঝতে পারছো কিনা। যদি এই কোশ্চেনটা বুঝে যাও, দ্রাব্যতা থেকে তোমার অনেক কিছু বিষয় কিন্তু একবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। এই বিষয়টা যদি তোমরা বুঝে যাও তাহলে তোমার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। ওকে, একটুখানি আমাকে বলেন যে সবার ক্লিয়ার কিনা। ওকে, এই তো জোস, সবাই আনসার করেছে যে ভাইয়া 25 হবে। ওকে জি ভাইয়া ক্লিয়ার। ওকে, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। আচ্ছা সামিয়া কি বলছে, আচ্ছা ছেলেরা অভিনয়ের জন্য পারফেক্ট, হ্যাঁ অবশ্যই ছেলেরা অভিনয়ের জন্য পারফেক্ট, অভিনয়ের মাধ্যমেই তাদের জীবন চলছে আর এভাবেই চলবে। আসেন পরের কোশ্চেন দেখেন, এখানে দ্রাব্যতা রিলেটেড কোশ্চেন বলেছে আপনাকে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি বলেছে ভাইয়া, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফলের মান দেওয়া আছে। কি আছে, দ্রাব্যতা গুণফলের মান দেওয়া আছে। দ্রাব্যতা গুণফল মানে কি ভাইয়া, দ্রাব্যতা গুণফল মানে হচ্ছে কেএসপি এর মান বলা আছে। কেএসপি এটাকে কেন বলা হয় ভাইয়া, দ্রাব্যতা গুণফল কেন বলা হয়, বা কেএসপি বলতে কি বোঝায়? কেএসপি হচ্ছে সলুবিলিটি প্রোডাক্ট, সলুবিলিটি প্রোডাক্ট। এখান থেকে আপনার কি আছে, দ্রাব্যতার গুণফল আসছে। এই দ্রাব্যতার গুণফলটা কি হয় থেকে ভাই, স্বল্প দ্রবণীয় লবণের জন্য হবে। স্বল্প দ্রবণীয় লবণ, এটা কিন্তু অনেক বেশি পরিমাণে দ্রবণীয় লবণের জন্য হয় না। যেমন এটা সোডিয়াম ক্লোরাইড 100% আয়নিত হয়, এটার জন্য কিন্তু কি হবে না, 100% আয়নিত হয়, এটার জন্য কিন্তু আমাদের কি হবে না, দ্রাব্যতার গুণফল হওয়া যাবে না, দ্রাব্যতার গুণফল আমরা পাবো না। স্বল্প দ্রবণীয় লবণ এবং নির্দিষ্ট তাপমাত্রায় হতে হবে, নির্দিষ্ট তাপমাত্রায় হতে হবে। স্বল্প দ্রবণীয় লবণ এবং নির্দিষ্ট তাপমাত্রা আমাদের কি হতে হবে এবং এদের মোলার ঘনমাত্রার উপযুক্ত মোলার ঘাতে আমাদের কি করতে হবে, দ্রাব্যতার গুণফলটা নির্ণয় করতে হয়। এই স্বল্প দ্রবণীয় লবণগুলো কি হয় থাকে ভাইয়া, সিলভার ক্লোরাইড হয়ে থাকে, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হয়ে থাকে, তারপরে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়ে থাকে, তারপরে জিঙ্ক হাইড্রোক্সাইড হয়ে থাকে, তারপর ফেরিক হাইড্রোক্সাইড হয়ে থাকে। এইগুলো হাতে স্বল্প দ্রবণীয় লবণ, আরো অনেকগুলো স্বল্প দ্রবণীয় লবণ আছে। এখন এই স্বল্প দ্রবণীয় লবণ থেকে আমাদের সলুবিলিটি প্রোডাক্টটা চলে আসে। এখন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল মানে কি, কেএসপি এর মান তোমার এখান থেকে দেওয়া আছে। এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা বা এস এর মান তোমার এখান থেকে জানতে যাচ্ছে। এখন যখন দ্রাব্যতার গুণফল থাকবে তখন এক প্রসেসে বের করব, আর যখন দ্রাব্যতার গুণফল দেওয়া না থাকবে তখন আরেক প্রসেসে আমরা বের করব। সো দ্রাব্যতার গুণফল যখন দেওয়া আছে, যেহেতু ক্যালসিয়াম কি আছে, হাইড্রোক্সাইড দেওয়া আছে, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের জন্য কেএসপি এর মান আমরা কিভাবে বের করব, যে ভাই এখানে সহগ কত, ক্যালসিয়ামের সহগ 1 আর এই হাইড্রোক্সাইডের সহগ হচ্ছে 2। আমরা এখান থেকে একটা ছন্দের মাধ্যমে মাথা রাখবো, আমার ওপর আমি, তোমার ওপর তুমি, দিন শেষে মিলেমিশে একাকার হব তুমি আর আমি। তাহলে ভাই তুমি এই কোশ্চেনের আনসার করতে পারবা। কেমনে ভাই, কেএসপি ইকুয়াল কত হবে, এই যে ক্যালসিয়াম হচ্ছে 1 এর উপর 1 অর্থাৎ আমার ওপর আমি, 2 এর উপর 2 মানে তোমার ওপর তুমি, দিন শেষে মিলেমিশে অর্থাৎ এস এর উপর কি হবে, দিন শেষে মিলেমিশে একাকার হব তুমি আর আমি। তাহলে কেএসপি এর মান দেওয়া আছে কত, 4.42 ইন্টু 10 ইনভার্স কত ভাইয়া, 10 ইনভার্স 5। এই যে 2 দুগুণ 4, 4 এস কিউব হয়ে গেছে। সো এখান থেকে আমি যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আমাদের চলে আসতেছে এস, যদি আমি একবারে বের করি √3, আর এখানে হচ্ছে 4.42 ইন্টু 10 ইনভার্স 5 ভাগ হচ্ছে কত ভাই আমাদের 4। সো আমি একটু ক্যালকুলেটিং করে দেখি যে আসলে আমাদের আনসার কত আসে। ওকে দেখি একটু। আচ্ছা দেখেন এখান থেকে হচ্ছে শিফট √3 4.42 ইন্টু 10 ইনভার্স 5/4। ওকে, এই তো চলে আসছে, অনেকেই তোমরা আনসার দিয়ে দিচ্ছ। এই তো আমার আগে ক্যালকুলেশন করে ফেলেছে পোলাপান, সেটা হচ্ছে কি ভাই 2.22
3 × 10 ইনভার্স 2। সো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আর যদি দ্রাব্যতা যদি আমি একটুখানি তোমাদেরকে বলতে চাই, দ্রাব্যতার বেসিক্যালি 3টা একক আছে, মোল পার লিটার হয়ে থাকে, গ্রাম পার লিটার হয়ে থাকে, আরও একটা একক রয়েছে। বাট এখান থেকে দেখো ভাইয়া তোমার যে প্রসেসে দিয়েছে সেটা হচ্ছে দ্রাব্যতার বেসিক্যালি হয়ে থাকে যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকের মধ্যে যে পরিমাণ দ্রব্য সর্বোচ্চ পরিমাণে দ্রবীভূত হয়ে কি করে থাকে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে থাকে, ওই পরিমাণ দ্রব্যকে বা ওই সংখ্যাকে ওই দ্রব্যের জন্য ওই দ্রাবকের নির্দিষ্ট কি বলা হয় থাকে দ্রাব্যতা বলা হয়ে থাকে। সো সেখান থেকে আমি যদি দ্রাব্যতার কনসেপ্ট একটুখানি তোমাকে বলতে চাই, তাহলে দ্রাব্যতাটা কি হবে, দ্রাব্যতা ইকুয়াল কি বলা যাবে, দ্রব্য বাই দ্রাবক ইন্টু 100 বলা হয় থাকে। ওকে, দ্রব্য বাই দ্রাবক ইন্টু 100, যেখানে দ্রব্য হচ্ছে যার পরিমাণ কম সে কি হয় থাকে দ্রব্য হয়ে থাকে, যার পরিমাণ বেশি সে কি হয় থাকে সে দ্রাবক হবে, যার পরিমাণ বেশি সে দ্রাবক হবে। এখান থেকে আমরা বলে দিতে পারি। ওকে, আসেন নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। এই যে ভাই আমি যে শর্টকাটটা আপনাদেরকে দেখাই দিয়েছি সেই শর্টকাটের আলোকেই কিন্তু আমাদের এই কোশ্চেনটা, যে ভাই দ্রাব্যতা গুণফল আমার ওপর আমি তোমার ওপর তুমি, দিন শেষে মিলেমিশে একাকার হয়ে যাব তুমি আর আমি, সেই পার্ট থেকে কিন্তু আমরা এই কোশ্চেনটা করতে পারি। আচ্ছা, মেয়ে পান ও বলবেন, আচ্ছা পোলাপান বলতে সবাইরে বুঝাচ্ছি। ওকে সামির হোসেন ক্লিয়ার, এবার বলেন। আচ্ছা আসেন তাহলে দেখেন ভাই এটা বলেন। দুঃখের কোনো কারণ নাই, মেয়ে পানও বলে দিলাম। ওকে আসেন দেখেন কি বলছে ভাইয়া, দ্রাব্যতা কি বলছে, এখান থেকে বলেছে কিউপ্রাস ফসফেট যে আছে এর দ্রাব্যতা যদি কি হয় থাকে এস হয়ে থাকে, দ্রাব্যতা গুণফল কত, দ্রাব্যতা গুণফলের কথা বলেছে। তাহলে দ্রাব্যতা গুণফল আমরা কি জানি ভাইয়া, দ্রাব্যতা গুণফল জানি কেএসপি। এটা কি হয় বের করি, আমি বলেছিলাম আমার ওপর আমি তোমার ওপর তুমি, দিন শেষে মিলেমিশে একাকার হব তুমি আর আমি। সো কেএসপি ইকুয়াল আমি বলবো এখানে কপারের জন্য সহগ কত ভাই, মানে অনু আছে কয়টা, 3টা আছে, যার কারণে 3 এর উপর আমি কি বলবো 3, তারপরে ফসফেটের ক্ষেত্রে কি আছে 2 আছে, সো 2 এর উপর 2, অর্থাৎ আমার ওপর আমি তোমার ওপর তুমি, দিন শেষে এসে কি হবে তুমি আর আমি মিলে যাবে, অর্থাৎ যোগ হয়ে যাবে। তাহলে 3 এর উপর কিউব করলে 27, 2 এর উপর বর্গ করলে 4 s⁵। সো 27 কে 4 দ্বারা গুণ করলে 108 s⁵। এটা থেকে কিন্তু অনেকভাবে কোশ্চেন চলে আসে। সো এখান থেকে আমি জাস্ট খুব সহজেই কি করতে পারবো, বের করতে পারবো। এটার রাইট ওয়েটা আমি একটুখানি যদি দেখাই, ax by যদি হয় থাকে তাহলে সেখান থেকে আমি বলতে পারবো ax এর উপর x, y এর উপর y, x প্লাস y, যেটা হচ্ছে KSP, এটা থেকে হবে। ওকে আশা করি সবাই বুঝে গেছে, সবাই আনসার করে ফেলেছে। এই তো ডি নাম্বার সবাই বলে দিয়েছে। ওকে ধন্যবাদ। ওকে s⁵ হয়ে গেছে, s⁵ হয়ে গেছে। ওকে আসেন তাহলে নেক্সট জাম্প করব। নেক্সট কোশ্চেন দেখেন, নেক্সট কোশ্চেন কি বলেছে, যে কোন শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের জন্য হাইড্রোজেনে ইউভি বর্ণালী রেখা পাওয়া যাবে। কি পাওয়া যাবে, ইউভি বর্ণালী রেখা পাওয়া যাবে, অর্থাৎ অতি বেগুনি। কি হবে ভাইয়া, অতি বেগুনি, ইউভি মানে হচ্ছে অতি বেগুনি পাওয়া যাবে। ভাই আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম, সো একটুখানি সবাই বলেন যে ভাই দেখেন এইটা যদি কি হয় থাকে, এইটা যদি আমাদের প্রথম শক্তি মানে প্রথম বর্ণালী হয়ে থাকে, এইটাকে আমি বললাম প্রথম বর্ণালী রেখা, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয় যদি বলি, এটা হচ্ছে চতুর্থ, এটা হচ্ছে পঞ্চম, এটা হচ্ছে ষষ্ঠ, এরকম ভাবে আমি যদি বলি, তাহলে দেখেন যদি এখান থেকে আলোক রশ্মি আমাদের এসে এখানে পড়ে, এখান থেকে আলোক রশ্মি এসে যদি কি হয় থাকে, এখান থেকে আলোক রশ্মি এসে এখানে পড়ে, এখান থেকে এসে যদি এখানে পড়ে, এখান থেকে এসে যদি এখানে পড়ে, তাহলে সেটাকে বলবো কি লাইম্যান সিরিজ। n1 ইকুয়াল হচ্ছে 1, n1 ইকুয়াল হচ্ছে কি ভাইয়া 2, n1 ইকুয়াল হচ্ছে কি 3, n1 ইকুয়াল হচ্ছে 4, n1 ইকুয়াল হচ্ছে আমাদের কত ভাইয়া 5, n1 ইকুয়াল হচ্ছে 6। আবার কি করতে পারে, এখান থেকে আমাদের একটু যদি কালার চেঞ্জ করে নেই, যে ভাইয়া এখান থেকে আমি আরেকটা দিলাম সেটা হচ্ছে 7, এখান থেকে যদি এসে পড়ে তাও আমাদের এরকমটা হবে, n1 ইকুয়াল 7। এখন ভাই আমার বলছে কি ইউভি রশ্মি, অর্থাৎ আমরা জানি লাইম্যান সিরিজের জন্য কি হয়, লাইম্যান সিরিজের জন্য দেখা যায় কোন অঞ্চল, অতি বেগুনি দেখা যায়। তারপরে দেখা যায় বামারের জন্য দেখা যায় দৃশ্যমান, অর্থাৎ বামার এসে যদি পড়ে তাহলে সেটা দৃশ্যমান হবে। এখন বলছে আমাকে ইউভি এর কথা বলছে, যার কারণে এই যে সপ্তম শক্তি স্তর থেকে যদি প্রথম শক্তি স্তরে আসে অর্থাৎ লাইম্যানে আসে, তাহলে সেটা কি হবে, অতি বেগুনি হবে না। আর যদি আমাদের কি হইতো 2 নম্বর শক্তি স্তরে এসে পড়তো, মানে এখানে এসে যদি পড়তো, তাহলে সেটাকে বলতাম আমি কি ভাইয়া, সেটাকে বলতাম আমি এই যে এরকমটা যদি হইতো এখান থেকে
এখান থেকে যদি এরকমটা হইতো, এখান থেকে যদি এরকমটা হইতো, তাহলে এখান থেকে এখানে এরকমটা হইতো, তাহলে আমি সেটা বললাম কি ভাইয়া যে বামার সিরিজ। বামারে তখন আমি বলতাম দৃশ্যমান, দৃশ্যমানের কথা বলতাম। যেহেতু আমাকে ইউভি এর কথা বলেছে যার কারণে 5 থেকে 2 তে আসলে হবে না। এই যে যেটা পরবর্তীতে আসছে সেটা হচ্ছে বামার, এটা দৃশ্যমান দেখা যাবে, দৃশ্যমান। এটার ক্ষেত্রে কি দেখা যাবে, আইআর দেখা যাবে। আর এটার ক্ষেত্রেও কি দেখা যাবে, আইআর দেখা যাবে, অবলোহিত দেখা যাবে, অবলোহিত দেখা যাবে। বাট এইটার ক্ষেত্রে ইউভি লক্ষ্য করা যাবে কারণ 7 থেকে 1 এ আসছে, যার কারণে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে কি হয়ে যাবে ভাইয়া, আনসার হয়ে যাবে ক নাম্বারটা, আনসার হয়ে যাবে ক নাম্বারটা। সবাই বুঝতে পারছো কিনা একটু আমাকে বলো তো ভাইয়া। ওকে ওকে, আচ্ছা, যার পরিমাণ বেশি সে দ্রাবক হবে, হ্যাঁ যার পরিমাণ বেশি সে দ্রাবক। ওকে আসেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, নেক্সট কোশ্চেনে চলে যাই। আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন দেখেন, নেক্সট কোশ্চেন কি বলছে ভাইয়া, আমরা কিছুক্ষণ আগে যেটা দেখলাম যে ভাইয়া দ্রাব্যতা যে আছে এই দ্রাব্যতার পার্ট থেকে, দ্রাব্যতা হচ্ছে কি ভাইয়া, দ্রাব্যতা ইকুয়াল আমরা জানি দ্রব্য বাই দ্রাবক, দ্রব্য বাই দ্রাবক ইন্টু কি ভাইয়া 100 আমরা দেখেছি না। এই দ্রবণটা তৈরি হয় কিভাবে ভাইয়া, দ্রবণটা তৈরি হয় থেকে দ্রাবক প্লাস দ্রব্য, দ্রাবক প্লাস দ্রব্য নিয়ে গঠিত হয়। যেমন আমরা যদি চিনি আর পানি মিলাই কি করে থেকে শরবত তৈরি করি থেকে, চিনি আর পানি, তাহলে চিনির পরিমাণ কম থাকে যার কারণে এটাকে বলি আমরা দ্রব্য, পানির পরিমাণ বেশি থাকে যার কারণে সেটাকে বলি দ্রাবক। এখন আমার দ্রবণটা তৈরি হয় কি ভাইয়া, দ্রবণটা হয় থেকে এই দুটো মিলায়, দ্রব্য প্লাস দ্রাবক মিলে আমাদের দ্রবণটা তৈরি হয়। এখন এখানে একটুখানি যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, অর্থাৎ আমার দ্রবণের পরিমাণ দেওয়া আছে, কিসের পরিমাণ, দ্রবণের পরিমাণ দেওয়া আছে 50 গ্রাম দ্রব্য। এই যে ভাই এখানে বলাই দেওয়া আছে যে 50 গ্রাম কি হয়েছে ভাই, দ্রব্য। 50 গ্রাম দ্রব্য মানে কি, এটা হচ্ছে দ্রব্যের পরিমাণ দেওয়া আছে। দ্রবীভূত থাকলে ওই দ্রব্যের দ্রাব্যতা কত, দ্রাব্যতা মানে কি আমার এস এর মান জানতে যাচ্ছে, এই দ্রাব্যতা বা এস এর মান আমার কাছ থেকে এখান থেকে জানতে যাচ্ছে। তাহলে এস এর মান যদি জানতে চাই তাহলে দ্রব্য কত পাইছি আমি ভাই, 50 গ্রাম পাইছি। আর দ্রাবক আমি কিভাবে বের করবো, আমার তো দ্রবণ দেওয়া আছে, দ্রবণ কত দেওয়া আছে ভাই 150, দ্রাবক কত আমি দ্রাবক বের করব, দ্রাবক আমি বের করব কিন্তু দ্রব্যের মান কত দেওয়া আছে আমার 50, দ্রব্যের মান দেওয়া আছে 50। সো এখান থেকে আমি দ্রাবক পাবো কত ভাইয়া, দ্রাবক পাবো আমি 150 মাইনাস হচ্ছে 50, তাহলে আমি পাবো 100। তাহলে আমি এখানে জাস্ট 100 বসাই দিলাম, ইনটু কি করলাম 100 বসাই দিলাম, তাহলে 100 বাদ গেল, তাহলে আমাদের কি আসতেছে দ্রাব্যতা আসতেছে 50। তাহলে কারেক্ট আনসার কোনটা হবে, এই যে ফ্যান্টাস্টিক ভাবে আমাদের গ নাম্বারটা হয়ে যাবে, ফ্যান্টাস্টিক ভাবে গ নাম্বার হয়ে যাবে। সবাই একটু আমাকে বলো তো ভাইয়া। আচ্ছা 100% সাপোর্ট দিবে, ওকে একটু বলেন তো আমাকে ভাইয়ারা, সবাই এটা বুঝতে পারছেন কিনা, সবাই একটু বলেন তো আমাকে এটা বুঝতে পারছেন কিনা, সবাই একটু ভাইকে বলেন যে এটা বুঝতে পারছেন কিনা, সবাই একটু ভাইকে বলেন যে এটা বুঝতে পারছেন কিনা, একটু দ্রুত দ্রুত ভাইয়াকে বলবেন, একটু দ্রুত ভাইয়াকে বলবেন যে এটা সবাই বুঝতে পারছেন কিনা। এই তো সবাই ফ্যান্টাস্টিক ভাবে আনসার করে দিয়েছে যে ভাইয়া এটা কি হবে 50% হবে, এটা কি হবে 50 হবে, 50 হবে। এই তো জোস জোস, সবাই পেরে গেছে। আসেন আসেন আজকের ক্লাসের এটাই ছিল আমাদের লাস্ট কোশ্চেন, আজকের ক্লাসের এটাই ছিল আমাদের লাস্ট কোশ্চেন। শেষ ভালো যার সব ভালো তার। তোমরা যারা যারা এই কোশ্চেনটার আনসার পেরে গেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং লাস্ট পর্যন্ত যারা ছিলা তোমাদেরকে আরো অসংখ্য ধন্যবাদ যে ভাইয়া তোমাদের ধৈর্য শক্তি নিয়ে কি করছিলা আজকের ক্লাসের শেষ পর্যন্ত লেগেছিলা। ওকে আজকের ক্লাসের শেষ পর্যন্ত লেগেছিলা, এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং সবাই একটু বলো ভাইকে যে ভাইয়া আজকের ক্লাসটা সবার কেমন লাগলো, সবাই একটু ভাইকে বলো যে আজকের ক্লাসটা তোমাদের সবার কেমন লাগলো, একটুখানি কে ভাইকে বলো যে আজকের ক্লাসটা থেকে তোমরা অনেক কিছু নিত্য নতুন জিনিসপত্র শিখতে পারছো কিনা, একটুখানি ভাইকে বলো যে সবার কেমন লাগলো ক্লাসটা। ক্লিয়ার ম্যান, ওকে ক্লিয়ার ম্যান শিহাব, ওকে একটু সবাই ভাইয়াকে বলেন যে আজকের ক্লাসটা সবার কেমন লাগলো। ইনশাআল্লাহ পরীক্ষাতুন ইনশাআল্লাহ আমরা ভাই এমনভাবে তোমাদেরকে পড়াচ্ছি যাতে হচ্ছে প্রথমের দিকে যে কাজটা করতে হবে তোমাকে এমসিকিউটা আগে প্র্যাকটিস করতে হবে, কারণ এমসিকিউটা যদি তুমি প্র্যাকটিস করো দেখবা যে সিকিউ এর তোমার জন্য ক্র্যাক করাটা অনেক ইজি হয়ে যাবে। কারণ এখানে আমি এমন কিছু কিছু টার্ম ইউজ করেছি বা জিনিসপত্র দেখা দিয়েছি যেটা তোমার সিকিউতে খুব ইজিলি তুমি ক্র্যাক করার জন্য এনাফ হবে। এই কারণে আমরা হচ্ছে আগে এমসিকিউ পার্টটা কমপ্লিট করে তারপরে সিকিউ পার্টের মধ্যে যাব। বুঝতে পারছো ভাইয়া? ওকে আমি শেষে এসেছিলাম, এবার প্রথমে যাব। আচ্ছা ওকে সমস্যা নাই, আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। ওকে ওকে সবাই একটু ভাইকে জানাও। ভাইয়া রেজাল্টের ওপর মোটামুটি ওখানে হচ্ছে তোমার মার্ক অলমোস্ট 20-র মতো থাকার কথা। তুমি যদি ভাই যে কোনো ভর্তি পরীক্ষায় 60%-এর ঊর্ধ্বে মার্ক ক্যারি করতে পারো, তোমার ক্ষেত্রে একটু ভাই 62 বা 63 যদি তুমি ক্যারি করতে পারো খুব সহজেই ওখানে চান্স পেয়ে যাবে। সেই ছিল ক্লাসটা। ওকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া,
ভাইয়া ক্লাসটা জোস, ওয়াও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই কথাগুলো থেকে আমরা অনুপ্রেরণা নিয়ে পরবর্তীতে ক্লাসের দিকে আমরা ইনশাল্লাহ ধাবিত হব। ওকে, এই ইউনিটে কত চান্স পাইতে হবে ভাইয়া? তোমার অলমোস্ট তুমি যে 65 মার্ক পাও ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভাই 60 থেকে 65 এরকম মার্ক যদি ক্যারি করতে পারো তাহলে তুমি ইজিলি চান্স পেতে পারবা। ওকে ভাইয়া, তাহলে সবার কোনো কোশ্চেন থাকলে ভাইয়াকে জিজ্ঞাসা করতে পারো, আদারওয়াইজ আমরা ক্লাসটা এখানে শেষ করে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ লাস্ট পর্যন্ত লেগে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। जान लाइव এখানে ক্লিক করে স্টপ স্ট্রিমিং